শুধু বলো ভালোবাসি। মুহসানাত নুসাইবা। পর্ব 11 থেকে 20। বেলা 12টার দিকে দরজায় কষাঘাতে ঘুম ভাঙে রুহানির। উঠে বসতেই মাথা চক্কর দিয়ে উঠল। দুই হাতে শক্ত করে মাথা চেপে ধরল। মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা দুই ভাগ হয়ে যাচ্ছে। অতিরিক্ত কান্নার ফলে এমনটা হচ্ছে। দরজায় তখনও ডেকে যাচ্ছেন হামিদা। উঠে দ্রুত দরজা খুলে দিল রুহানি। রুহানিকে উঠতে দেখেই হাসলেন হামিদা। হামিদা বলল, দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়। খেতে হবে না কিছু। কয়টা বেজেছে দেখেছিস? রুহানি মাথা নিচু করে ফেলল। আস্তে করে বলল, আমি নিচে যাব না, খালা। আমার খাবার ঘরে পাঠিয়ে দাও। একটা মাইট দিব বেয়াদব মেয়ে। চুপচাপ ফ্রেশ হয়ে নিচে আয়। সব মেহমানরা চলে গিয়েছে। তোর বাবাও চলে গিয়েছে। শুধু তোর নানু রয়েছেন। 10 মিনিটের ভেতরে নিচে আসবি। সবাই চলে গিয়েছে শুনে রুহানির শান্তি লাগল। সে হামিদার দিকে তাকিয়ে নিরাশ কণ্ঠে বলে উঠল, খালামণি, তোমার মনে হয় আমি এমন করেছি? হামিদা জড়িয়ে ধরলে রুহানিকে। আমি জানি আমার ছেলে মেয়েরা কেমন। তারা এমন কাজ করতেই পারে না। আমার থেকে আমার ছেলে মেয়েদের আর কে চিনবে শুনি? শুধু আমি না, আমাদের পরিবারের কেউ এই কথা বিশ্বাস করে না। তুই এই সব নিয়ে একদম চিন্তা করবি না। এখন দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়। হামিদা চলে গেলে রুহানি বাথরুমে ঢুকল। আয়নায় চোখ যেতেই নিজে দেখে থমকে গেল। সে এখন বিবাহিত। আজকেই তার বিয়ে হয়েছে। রাতের কথা ভেবে ফুপিয়ে কেঁদে উঠল রুহানি। সে কিছুতেই আর ভাবতে চায় না সে কিভাবে সবার সামনে মুখ দেখাবে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো রুহানি। তাকে দেখেই সুমাইয়া দৌড়ে এসে হাত ধরল। চেঁচিয়ে উঠল, এই তো আমার মেজ ভাবি চলে এসেছে। সুমাইয়ার কথায় রুহানি শিউরে উঠল। খামুচি দিয়ে ধরল সুমাইয়ার হাত। শরীর বেয়ে শিহরণ বয়ে গেল। রুহানিকে দেখে সুরাইয়া বলে উঠলেন, এসে গেছিস। আয়কে এনে আমি খাবার দিচ্ছি। ড্রয়িং রুমে সকলে উপস্থিত আছে। জয়নব বেগম সোফায় বসে পান চিবোচ্ছেন। পাশেই ইশরাত বসে আছে। রুহানির ভয়, লজ্জা, অস্বস্তি সব একসাথে কাজ করছে। আস্তে ধীরে হেঁটে টেবিলে বসতেই হামিদা ভাত বেড়ে দিলেন। রুহানি খেতে শুরু করল। এর মাঝে হঠাৎ জয়নব গম্ভীর, শান্ত কণ্ঠে ডেকে উঠলেন, সুমাইয়া। সুমাইয়া পাশে ছিল। সাথে সাথে ডাক শুনল, জি নানু। রুহানির সব জিনিসপত্র উজানের ঘরে দিয়ে আসবে। আজ থেকে ও উজানের ঘরেই থাকবে। রুহানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। থমকে গেল সে। মুখে ভাতটুকু আর নেওয়া হলো না। হাত থেমে গেল। অবাক কণ্ঠে ডেকে উঠল, নানু। জয়নব বেগম আগের থেকেও শান্ত কণ্ঠে বলে উঠলেন, কোনো কথা শুনতে চাই না আমি। যা বলেছি কান খুলে শুনে রাখো, আজ থেকে তুমি উজানের ঘরেই থাকবে। উজান তোমার স্বামী হয়। বিয়েটা যেভাবেই হোক না কেন, হয়েছে তো। আজ থেকে উজানের সব কিছুতেই তোমার হোক আছে। রুহানির হৃৎপিণ্ড জোরে জোরে বিট করছে। মনে হচ্ছে সেটা এক্ষুনি বেরিয়ে আসবে। নানির বলা, উজান তোমার স্বামী হয় কথাটা বারবার কানে এসে বাড়ি খাচ্ছে। গা শিউরে উঠল। কিছু বলতে যাবে কিন্তু অনুভব করল তার গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। গলা কাঁপছে। সে এখন বিবাহিত। তার স্বামী উজান ভায়া। কিভাবে সম্ভব? যাকে সব সময় ভাই বলে মেনে এসেছে। যার সামনে যেতেই তার ভয় করে, যে সব সময় তাকে ধমকায় সে তার স্বামী। কিভাবে মেনে নিবে সে এটা? কখনোই সম্ভব নয়। সুরাইয়া, হাফসা, হামিদা সবাই তাকিয়ে আছে তার দিকে। রুহানি কিছু বলল না। হাত ধুয়ে উঠে গেল। সুমাইয়া নানির কথা অনুযায়ী কাজ শুরু করে দিল। রুহানির প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে গিয়ে উজানের ঘরে রেখে আসছে। নিজের বিছানায় বসে বসে সব দেখছে সে। রুহানি নিজের কোলবালিশটা বুকে জড়িয়ে নিয়ে উঠে বেরিয়ে গেল ঘর থেকে। সে আবার কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। উজানের ঘরে এসে রুহানি থমকে গেল। আজ থেকে সে এই ঘরে থাকবে ভাবতেই গা শিউরে উঠল। এক ঘরে এক বিছানায় একটা পুরুষের সাথে কিভাবে থাকবে সে? উজানের ঘরে ঢুকতেই জয়নব হাজির হলো সেখানে। রুহানিকে জিজ্ঞাসা করল, সব কিছু আনা শেষ? রুহানি জবাব দিল, হ্যাঁ। আর কি কিছু বাকি আছে? একটা সুতাও কি বাকি আছে আনার মতো? রুহানি বিরক্ত হয়ে বলল, না আর কিছু বাকি নেই।
সব কাছা বেঁধে নিয়ে আসছে সুমাইয়া তোমার হুকুম শুনে। নানি আবারও বললেন, ভালো করে ভেবে দেখ আর কিছু বাকি নেই তো? না নেই। নানি এবার ডেকে উঠলেন, সুমাইয়া। রুহানির পেছনে থেকে সুমাইয়া জবাব দিল, জি নানি। যাও ওর ঘরে এবার তালা মেরে দিয়ে আসো, নানু। রুহানি চমকে উঠল। আবার টাকা কেন? সুমাইয়া নানির কথা মতো কাজে লেগে পড়ল। রুহানি অসহায় ভাবে বলে উঠল, আবার তালা কেন, নানু? ওই ঘরে তোমার আর কোনো কাজ নেই। শুধু শুধু এভাবে খোলা থাকবে কেন? তাই তালা দিয়ে রাখছি সুরক্ষার জন্য। বলেই নানি চলে গেলেন। রুহানির ইচ্ছা করছে এদের সবার থেকে দূরে কোথাও পালিয়ে যেতে। এত অত্যাচার আর সহ্য হচ্ছে না তার। নানি চলে যেতেই বিছানায় শুয়ে পড়ল রুহানি। বিছানায় শোয়ার সাথে সাথে নাকে এসে বাড়ি খেল ধোয়া মেশানো গাঢ় কাঠের গন্ধ। অদ্ভুত প্রাণে মোহিত হয়ে গেল সে। ধোয়াটে কাঠের মতো এক এলিগ্যান্ট গন্ধ জায়গা ছুঁয়ে গেল। বড় করে কয়েকটা শ্বাস নিল রুহানি। টম ফোর্ড আউটউড পারফিউমের করা ঘ্রাণ। এটা উজানের পছন্দের পারফিউম। কিছুক্ষণের ভেতরে ঘুমিয়ে গেল সে। বিকালের দিকে হামিদা আসলো ঘরে। রুহানিকে জাগিয়ে তুলল। রুহানি ঘুম থেকে উঠতে বলতে লাগলেন, কিছুদিন পর থেকেই তো টেস্ট পরীক্ষা। কালকে থেকে কোচিংয়ে যাবি তোরা। বিয়ের ঝামেলাতে পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে গেল। অনেকদিন মিস দেওয়া হয়ে গেল কোচিং। এখন ওঠ, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে পড়তে বসো। রুহানি উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। নাস্তা করে ঘরে এসে পড়তে বসল। পড়ায় মন বসছে না কিছুতেই। এত কিছু ঘটার পরে মাথা কাজ করছে না তার। নিজেকে মানিয়ে নিতে পারছে না। মনের ভেতরে ভয়, লজ্জা, সংশয় কাজ করছে। ইতিমধ্যে হয়তো এলাকায়ও তাদের বিষয়ে জানাজানি হয়ে গিয়েছে। সবাই হয়তো ছিছি করছে তাদের নিয়ে। সবাই ভুল বুঝছে তাকে। ভাবতে ভাবতে কেঁদে উঠল রুহানি। এই জীবন আর ভালো লাগছে না তার। কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। উজান আসলো রাত 9টায়। কাজের চাপ বেড়েছে। কিছুদিন অফিসে না থাকায় অনেক কাজ পড়ে রয়েছে। নিজের ঘরে পা রাখতেই থমকে গেল উজান। বিছানায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ছে রুহানি। রুহানিকে নিজের ঘরে দেখে অবাক হলো। ভ্রু কুঁচকে গেল তার। রুহানির দিকে প্রশ্ন ছুড়ল, তুই এখানে কেন? উজানের কথায় চমকে উঠল রুহানি। সে খেয়াল করেনি উজান এসেছে। পরপর দাঁত কটমট করে বলে উঠল, আমি আপনার বউ না। তাই সবাই ছেলে আমাকে আপনার ঘরে পাঠায় দিচ্ছে। রুহানির মুখে আমি আপনার বউ না শুনে উজানের মুখ শীতল হয়ে গেল। আর কিছু বলল না। হাতের ব্যাগটা রেখে ঘড়ি খুলে বাথরুমে ঢুকে গেল। রুহানি আর চোখে সব দেখল। উজানের ঘরটা বেশ বড়। ঘরের এক কোণায় বড় খাট। পাশে টি টেবিল রাখা। পাশে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব। রুমের অন্য পাশে বড় একটা বুকশেলফ রাখা, যেখানে বিভিন্ন বিষয়ে বই আছে। ফিকশন, নন ফিকশন, বিজনেস, বিভিন্ন ইংরেজি বইয়ে ভরা। সময় পেলেই উজান বই পড়ে। পাশে পড়ার টেবিল থাকলেও রুহানি বিছানাকে পড়ার টেবিল বানিয়ে ফেলেছে। সে আবার টেবিলে বসে পড়তে পারে না। তার পড়ার জন্য আরামদায়ক জায়গা হলো বিছানা। উজান একেবারে গোসল করে বেরিয়ে আসলো। আনমনা উজানের দিকে চোখ যেতেই চোখ আসমানে উঠে গেল রুহানির। দ্রুত চোখ সরিয়ে ফেলল। উজান শুধু কোমরের তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এসেছে। আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছছে। কত বড় নির্লজ্জ পুরুষ মানুষ এটা। বোনের সামনে কেউ এভাবে আসে? সব থেকে বড় কথা এই না কাঁপানো শীতে এত রাতে গোসল করে কে? উজান ওয়ার্ড্রোব থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে পড়ল। ল্যাপটপ নিয়ে সোজা কাউচের উপরে বসল। পায়ের উপর পা তুলে ল্যাপটপে কাজ করতে লাগলো। রুহানি আর চোখে একবার তাকালো। এই লোক খাবে না নাকি? না খেলে না খাবে তাকে তার কি? আবার এই শীতে এত রাতে গোসল করে এসেও গায়ে শীত নিয়ন্ত্রণের কোনো পোশাকও পরেনি। এই লোকের কি শীত করে না? আবার ভাবল, না করলে না করুক, তার কি? হঠাৎ উজান উঠে আসলো। রুহানির সামনে কিছু একটা বাড়িয়ে দিল। রুহানি হাতের দিকে তাকাতেই নাক শিউরে উঠল ওর। উজান রুহানির ফোন ধরে আছে সামনে। রুহানি রাগে তাকিয়ে বলে উঠল, এখন এই ফোন দিয়ে আমি কি করব? যা হবার তা তো হয়ে গিয়েছে। এই ফোন এখন আপনি ভর্তা বানিয়ে খান। উজান হাত সরালো না। এভাবেই ধরে রাখল।
রুহানিও রাগী চোখে তাকিয়ে থাকল উজানের দিকে। এক পর্যায়ে রুহানি অসহায় ভাবে বলে উঠল, আপনি কেন কিছু করলেন না, উজান ভাই? উজান নির্লিপ্ত ভাবে জবাব দিল, তোর এত রাতে কেন যাওয়া লাগলো? আপনি ফোন কেন নিলেন? আমি ফোন নিয়েছি, আমিই দিতাম। এত রাতে না গেলেও পারতি। রুহানি ফুঁসে উঠল, এখন সব আমার দোষ। আপনি ফোন নিয়েছেন সেটার বেলায় কিছু না, তাই না? উজান কিছু বলল না। রুহানি ছিনিয়ে নিল উজানের হাত থেকে ফোন। পড়ায় মনোযোগ দিল সে। 10:40 বাজলে রুহানি পড়া শেষ করল। বই খাতা গুছিয়ে এক কোণায় শুয়ে পড়ল মাঝে বালিশ দিয়ে। কম্বল মাথা পর্যন্ত টেনে দিল। তার খুব অস্বস্তি লাগছে। একটা পুরুষ মানুষের সাথে সে কিভাবে এক ঘরে থাকবে, একসাথে ঘুমাবে? কিছুক্ষণের ভেতরে উজানও উঠে আসলো। বিছানার পাশে এসে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। লাইট বন্ধ করে সেও শুয়ে পড়ল রুহানির পাশে। আচমকা পাশ থেকে কোলবালিশটা সরিয়ে দিল উজান। চমকে উঠল রুহানি। মাথা থেকে কম্বল সরিয়ে ভ্রু কুঁচকে তাকালো উজানের দিকে। উজান কোনো ভ্রুক্ষেপ না করে আরও একটা আশ্চর্যজনক কাজ করল। রুহানির গা থেকে কম্বলটা টান দিয়ে নিয়ে সেও গায়ে দিল। রুহানি এবার রেগে গেল। রাগে নাক ফুলিয়ে বলে উঠল, সমস্যা কি আপনার? আপনি আমার কম্বল নিলেন কেন? উজান গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘরে আর কোনো কম্বল বা কাঁথা নেই। এই একটাই আছে। রুহানি জীবনেও এক কম্বলে থাকতে পারবে না। সে নিজের গা থেকে কম্বল ফেলে দিল। দেবে না সে কম্বল গায়ে। উজানও আর কিছু বলল না। সোজা হয়ে শুয়ে থাকল। কিন্তু পৌষ মাসের এত ঠান্ডায় গায়ে কোনো কিছু না দিয়ে রুহানি থাকতে পারল না। কিছুক্ষণের ভেতরে শীতে থরথর করে কাঁপতে থাকল। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তবুও সে কম্বলের ভেতরে গেল না। হঠাৎ উজান হাত চেপে ধরল রুহানির। এক ঝাটকায় টেনে আনল কম্বলের ভেতরে। ধমকে উঠল, কম্বল থেকে বের হলে এক চড়ের দাঁত ফেলে দেব। রুহানি কোনো প্রতিবাদ করল না। কম্বলেও শীত মানাতে পারছে না সে। থরথর করে কাঁপছে। শীতের দাঁতের সাথে দাঁত বাড়ি খাচ্ছে। উজান আরো কাছে টেনে আনল রুহানিকে। নিজের সাথে চেপে ধরল। এই শীতেও উজানের শরীর অনেক উষ্ণ। উষ্ণতা পেয়ে আস্তে আস্তে কাঁপাকাঁপি কমে গেল রুহানির। উজানের সাথে আরো মিশে গেল সে। উজান শক্ত ধরে ধরে রাখল। দুইজন এভাবেই ঘুমিয়ে গেল। সকাল 7টা বাজে। চোখ পিটপিট করে তাকাতেই সামনে উজানকে দেখল রুহানি। মাত্রই গোসল করে বেরিয়েছে সে। কোমরে সাদা তোয়ালে পেঁচানো, আরেকটা তোয়ালে এক হাতে ধরে অন্য হাতে চুল মুছছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে গলার কাছে, বুকে, তারপর নেমে যাচ্ছে পেট বরাবর। রুহানির ভ্রু কুঁচকে গেল। এত শীতে, এত সকালে কে গোসল করে? এই লোকটা দিনে কয়বার গোসল করে? তার চোখ আটকে গেল উজানের গরনে। বুক চওড়া, পেটের মাংসপেশি স্পষ্ট, প্রতিটি রেখা জিমে খাম জড়িয়ে গড়ে তোলা। কাঁধ চওড়া ও শক্ত, বাহুর শিরাগুলো পর্যন্ত টানটান করছে। ভেজা ত্বকে পানির বিন্দুগুলো ছোট ছোট মুক্তোর মতো ঝলমল করছে। হালকা চাপা রোদে পোড়া গায়ের রঙে এক ধরনের তীব্র পুরুষালী আকর্ষণ ছড়িয়ে আছে। ঠিক তখনই উজান আয়নার দিকে তাকিয়ে হালকা ভ্রু তুলে বলল, এভাবে আড়ালে না তাকিয়ে সামনে দাঁড়িয়ে সরাসরি দেখতে পারিস। রুহানি চমকে উঠল। কি? কি? উজান কাঁধ ঝাঁকালো, চুল মুছতে মুছতে হালকা বাঁকা হাসল। রুহানি তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল, ঠোঁট চেপে বলল, আপনার ভুল হয়েছে, আমি তাকাইনি। উজান হালকা হাসি চাপল, আয়নার ভেতর থেকে চোখ নামাল না। কিছু বলল না। রুহানির গলা শুকিয়ে এলো, বুকের ভেতর ধক ধক বাড়তে লাগলো। সে দ্রুত ঘুরে কম্বল মাথা পুন্ত টেনে শুয়ে পড়ল। দুপুর 3টার দিকে রুহানির কোচিং ক্লাস। হাতের সময় থাকলেও আজ একটু আগে যাওয়া দরকার ভেবে দুপুর 2টার কিছু পরেই সুমাইয়ার সঙ্গে বেরিয়ে পড়ল সে। বাড়ি থেকে অনেকটা হেঁটে এসেছে তারা। অলিগলি পেরিয়ে মূল সড়কের দিকে আসতেই আচমকা সামনে এসে পথ আটকালো নাহিদ সাথে আরও 3জন ছেলে। চারজনই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শিকারী দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ এভাবে সামনে এতগুলো পুরুষ দেখে রুহানির বুক ধপ করে উঠল। সুমাইয়ার হাতের চাপ শক্ত হয়ে এলো। ভয়টা দুজনের চোখেই ধরা পড়ল। অজান্তেই তারা এক পা পিছিয়ে গেল। নাহিদ এগিয়ে এলো এক পা, ঠোঁটে বিদ্রুপের হাসি।
তার চোখে তাচ্ছিল্যের দৃষ্টি, গলায় বিষ মেশানো কণ্ঠে বলে উঠল, আমার সাথে রিলেশনে থাকাকালীন তো হাতটা পর্যন্ত ধরতে দাওনি, অথচ যাদের বাড়িতে বড় হয়েছ সেই ছেলের সঙ্গে নষ্টামি করতে বুঝি চরিত্রের দাগ লাগে না। রুহানি জানো। রুহানি স্থির হয়ে গেল, শরীরের সব শক্তি এক মুহূর্তে হারিয়ে ফেলেছে। কথা গলায় আটকে গেল, কিন্তু পরের মুহূর্তেই বুকের ভেতর রাগ জমতে লাগলো, চোখে আগুন জ্বলতে শুরু করল। আঙুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলল, সাবধানে কথা বলবেন, না জেনে শুনে কোনো কথা বলবেন না, অসভ্য লোক। কথা শেষ হবার আগেই নাহিদ এগিয়ে এসে তার আঙুল মুঠোর মধ্যে চেপে ধরল। শক্ত মুঠো, হাড় ভেঙে ফেলার পায়তারা করছে। রুহানি শ্বাস আটকে তাকালো নাহিদের চোখে। দাঁত চেপে চোখ রাঙিয়ে নাহিদ বলল, আমার দিকে আঙুল তুলছিস? কত বড় সাহস তোর, রুহানি! আর কি না আমি না জেনে শুনে বলছি। তোরা কি করে ধরা খেয়েছিস এটা সারা এলাকার মানুষ জানে। এখন নাটক করতে আসছি। তুই যে বেশ্যাগিরি করতে গিয়ে ধরা খাইছিস, এটা কেউ না জানা আছে। শব্দগুলো ধারালো ছুরি হয়ে বুক ভেদ করল রুহানির। রুহানির কানে আশেপাশের সব শব্দ মিলিয়ে গেল, শুধু এই অপমানের কথা বারবার বাজতে লাগলো মাথায়। চোখ ভরে পানি চলে এলো, চোখের কোণ বেয়ে গরম অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো কথা বেরোচ্ছে না। মনের ভেতর হাজারো কথা জমে আছে। প্রতিটি শব্দ দিয়ে সে নিজের নির্দোষ প্রমাণ দিতে চায়, কিন্তু ঠোঁট আটকে গেছে। তারপরেই সুমাইয়ার তীক্ষ্ণ চিৎকার করে উঠল, এই ছাড়েন বলছি ওর হাত, অসভ্য লোক, হাত ছাড়েন। নাহিদ এবার চোখ গরম করে তাকালো সুমাইয়ার দিকে। সুযোগ বুঝে রুহানি মুঠো থেকে হাত ছাড়িয়ে নিল, আর কোনো দিকে না তাকিয়ে দৌড় দিল সামনের দিকে। তার কানের পেছনে থেকে ভেসে আসতে লাগল চারজন পুরুষের বিকট অট্টহাসি, সেই হাসি তার মেরুদণ্ডে বরফ ঢেলে দিচ্ছে। দৌড়াতে দৌড়াতে তার বুকের ভেতর কেবল একটাই কথা বাজছে, সবাই জেনে গেছে, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এখন আর কেউ আমার কথা বিশ্বাস করবে না। গলাটা যেন আগুনে পুড়ছে, চোখের পানি থামছেই না। ক্লাসে ঢুকতেই সবার উৎসুক দৃষ্টি পড়ল রুহানির দিকে। মুহূর্তের ভেতরে পুরো ক্লাস শান্ত হয়ে গেল। রুহানির মনে হলো সবার দৃষ্টি ছুরির মতো এসে বিঁধছে তার গায়ে। বুকের ভেতর ধুকধুক বেড়ে গেল, পা ভারী হয়ে আসলো। এক মুহূর্তের জন্য দরজার কাছে থমকে দাঁড়ালো সে। পালিয়ে যেতে ইচ্ছে করল, কিন্তু পিছনে তাকাতে সাহস পেল না। সুমাইয়া হাতটা শক্ত করে চেপে ধরল, নিঃশব্দে ইশারা করল, চল বসে যাই। মাথা নিচু করে তারা ধীর পায়ে গিয়ে পেছনের সিটে বসল। চারপাশে ভেসে আসতে লাগলো ফিসফিসানি। বিষের তীব্রতা যেন প্রতিটি শব্দে ঝরে পড়ছে। কে কোথা থেকে কি বলছে বোঝা যাচ্ছে না, শুধু কিছু শব্দ কেটে কেটে কানে আসছে। ঠিক তখনই ডান দিক থেকে স্পষ্ট গলায় ভেসে এলো কারো কথা, আমি ভাবছিলাম এই মেয়ে আর ক্লাসে আসবে না, কিন্তু দেখো তো কত বড় বেহা, এত কিছুর পরেও আবার পড়তে এসেছে। আমি হলে তো এতক্ষণে গলায় ফাঁস নিতাম। শব্দগুলো বুকের মধ্যে আছড়ে পড়ল। এক মুহূর্তে শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে গেল। হাত দুটো কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। মাথা আরো নিচু হয়ে গেল। রুহানির ভেতরে একের পর এক চিন্তা জমতে লাগলো। এই মানুষগুলোকে হাজার বোঝালেও লাভ নেই। এরা কখনো সত্য শুনতে চায় না। সবাই মিথ্যার মধ্যে বাস করে, মিথ্যাকে আঁকড়ে ধরে বাঁচে। এই দুনিয়ায় সত্যের কোনো দাম নেই, বরং মিথ্যাই এখানে সবচেয়ে সহজে বিশ্বাস পায়। চোখের কোণে পানি জমে আছে, কিন্তু সে কাঁদতে চায় না, অন্তত এদের সামনে নয়। ভেতরে আগুন জ্বলছে, অপমানের, অসহায়তার। এই ক্লাসে বসে থাকাটা তার জন্য প্রতিটি মিনিটে এক নতুন শাস্তি, তবুও সে বসে রইল। কারণ পালিয়ে গেলে ওরা ভেবে নেবে তারা জিতে গেছে। বাড়িতে ফিরেই রুহানি এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। ব্যাগটা কোণের দিকে ছুঁড়ে ফেলে সে মেঝেতে বসে পড়ল। দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে, চুল এলোমেলো হয়ে গালে লেগে আছে। বুকের ভেতর চাপা ধুকপুকানি আর গলায় আটকে থাকা কান্না মিলেমিশে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাতের খাবার সময় সবাই হাজারবার ডাকলেও রুহানি দরজা খুলেনি। সে বসে রইল একই জায়গায়, একই ভঙ্গিতে।
মনের ভেতর সারাদিনের অপমানের প্রতিটি শব্দ বারবার বাজছে আর প্রতিবারই মনে হচ্ছে বুকের ভেতর কেউ পাথর রেখে দিয়েছে। মরে যেতে ইচ্ছা করছে। তার জন্য এখন ঘরটায় একমাত্র নিরাপদ আশ্রয়, যেখানে চোখ তুলে কারো দিকে তাকাতে হবে না, কারো মুখে সেই হাসি বা ফিসফিসানি দেখতে হবে না। আজ তার পৃথিবী কেবল এই চার দেওয়াল আর নিজেকে ভেতর থেকে শক্ত করে আটকে রাখা দরজা। রাত 10টার দিকে উজান বাড়ি ফিরল। দরজায় দুপ একবার করা নাড়তেই ভেতর থেকে খুলে দিল রুহানি। তার চোখ মুখ বিবর্ণ, ফোলা চোখে কান্নার দাগ শুকিয়ে লবণের রেখা হয়ে আছে। চুল এলোমেলো, মুখে সারাদিনের ক্লান্তি আর ভেতরের ভাঙাচোরা অবস্থা স্পষ্ট। উজান কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল তার মুখে। ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করল প্রতিটি অভিব্যক্তি। রুহানি তার দৃষ্টি এড়িয়ে সরে গেল দরজা থেকে, ধীর পায়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। উজান ভেতরে এসে ব্যাগটা টেবিলে রাখল, হাতের ঘড়ি খুলে বাথরুমে ঢুকল। কিছুক্ষণ পর একেবারে গোসল সেরে বেরিয়ে এলো। ট্রাউজার আর টি শার্ট পরে নিল। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল, আবার হাতে করে ফিরল এক প্লেট খাবার নিয়ে। প্লেটটা টেবিলে রেখে ডেকে উঠল, রুহানি। রুহানি সাড়া দিল না। উজান জানে রুহানি ঘুমায়নি, শুধু ইচ্ছে করেই তার ডাকে সাড়া দিচ্ছে না। বিছানার ধারে এসে উজান এক পা রেখে এক হাত দিয়ে টেনে তুলল তাকে। রুহানি তখনই রাগে গর্জে উঠল, কি সমস্যা আপনার? আমাকে কি একটু শান্তিতেও থাকতে দেবেন না? সব আপনার জন্য হয়েছে। আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন। আপনার তো কোনো বদনাম হচ্ছে না, যা হওয়ার সব আমার হচ্ছে। কারণ আমি মেয়ে। এই সমাজের সব দোষ মেয়েদেরই হয়। বলতে বলতে সে হাউমাউ করে কেঁদে উঠল। উজান কিছু বলল না, শুধু তার মুখের দিকে তাকিয়ে রইল, নীরবে সব অভিযোগ শুনে গেল। রুহানি আবারও বলল, এখানে কি সব দোষ আমার একার? এখানে তো আপনিও আছেন, তাহলে কেন সবাই শুধু আমার দিকে আঙুল তুলছে? উজান তার হাত ধরে পাশে বসালো। খাবারের প্লেট তুলে নিয়ে ভাত মেখে তার মুখের সামনে ধরল। রুহানি মুখ ফিরিয়ে নিল। খাবো না আমি। উজানের কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। চুপচাপ খা। খাবো না বললাম না। রুহানির গলা চাজিয়ে উঠল। এক চড় মারব কিন্তু। চুপচাপ হা কর। উজান এবার ধমকে উঠল। রুহানি আবার কেঁদে ফেলল। উজান এবারও কঠিন স্বরে বলল, আরেকবার কাঁদলে সত্যি চড় খাবি। রুহানি ধীরে ধীরে কান্না থামিয়ে দিল। উজান আবার ভাত তুলে মুখের কাছে ধরল, এবার সে চুপচাপ খেতে শুরু করল। খাওয়াতে খাওয়াতে উজান ধীর গলায় বলল, শোন, লোকের কাজই হলো অন্যের খুঁত ধরা। মানুষের স্বভাবই হলো অন্যের নামে সমালোচনা করা। এতে তাদের কোনো লাভ বা ক্ষতি হয় না, কিন্তু ক্ষতি হয় শুধু বদনামের শিকার মানুষের। একটা কথা মনে রাখবি, তুই না তাদের খাস, না তাদের পড়িস। এতদিন তুই তোর খালার খেতি, খালার পরতি, আর এখন তুই তোর স্বামীর খাবি, স্বামীর পড়বি। তাহলে কেন অন্যের কথায় চলবি? তুই তাদের হাজার বোঝালেও তারা বুঝবে না। তারা সত্য মানতে শেখেনি। তুই তাদের সামনে সত্য দাঁড় করালেও তারা মিথ্যাকে সত্য প্রমাণ করতে উঠে পড়ে লাগবে। তুই জানিস সত্যটা কি, আমি জানি সত্যটা কি, আর আল্লাহ জানেন সত্যটা কি। এতেই হবে। মানুষের কথায় কান দিলে তুই এই দুনিয়ায় চলতে পারবি না রুহানি। তুই তোর কথায় চলবি, তোর মনের কথা শুনবি, আর এখন আমার কথা শুনবি। তার কথাগুলো ধীরে ধীরে রুহানির বুকের ভেতর ঢুকে যাচ্ছিল, যেন কেউ বুকের ভেতরে ঠান্ডা জল ঢেলে আগুন কমিয়ে দিচ্ছে। তার চোখে আবারও পানি এলো, কিন্তু এবার সেটা অভিযোগের জন্য নয়, বরং অদ্ভুত এক নিরাপত্তার জন্য। হঠাৎ মনে হলো, পৃথিবী যতই বিষ ছড়াক, উজানের পাশে থাকলে হয়তো সে বেঁচে যাবে। পৃথিবীর কাছে তার নামটা হয়তো কলঙ্কের সাথে জড়িয়ে গেছে। যারা একদিন তার পাশে ছিল, তারাই এখন পেছনে হাসাহাসি করছে। তার মনে হলো, হয়তো এই প্রথম সে বুঝল, সব সত্য সবার কাছে প্রমাণ করার দরকার নেই। কিছু সত্য কেবল কিছু মানুষের মাঝেই নিরাপদ থাকে। খাওয়ার শেষে উজান প্লেট নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। রুহানি আবারও কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। উজান ফিরে এসে বিছানায় শুতে রুহানির হঠাৎ সজাগ হলো। আরে সে তো আজকে আরেকটা কম্বল আনবে বলছিল, এটা তো সে একদমই ভুলে গেছে। এখন আবার এক কম্বলে শুতে হবে দুইজনের।
কোচিং যার পথে হাঁটছিল রুহানি ও সুমাইয়া। হঠাৎ সুমাইয়া থেমে, মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে উঠল, জানিস রুহানি, নাহিদ এখন হাসপাতালের ভর্তি। শুনেছি কেউ তাকে প্রচণ্ড মারধর করেছে। রুহানির চোখ কপালে উঠল। কেন? কেমন অবস্থা এখন? সুমাইয়া গম্ভীর মুখে বলল, অবস্থা খুবই খারাপ। মুখ একদম থেতলে গেছে, চেনাই যাচ্ছে না প্রায়। ডান হাত পুরো ভেঙে চুরমার, এমনকি হাতের 5টা আঙুলও ভাঙা। রুহানি অবিশ্বাসে মাথা ঝাঁকালো, হায় আল্লাহ! কিন্তু কে করল এমন? এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে শুনেছি নাহিদের বাবা পুলিশ কেস করেছে। রুহানির ঠোঁট বাঁকা হয়ে গেল, চোখ মুখ বিরক্তিতে কুঁচকে উঠল। নিশ্চয়ই ওই হারামি কোনো আকাজ কুকাজ করেছিল। না হলে এমনি এমনি কেউ এমন মার দেবে। বড়লোক বাড়ির বিগড়ে যাওয়া শয়তান, যা খুশি তাই করে বেড়ায়। তার কথার মাঝেই আচমকা সুমাইয়া হো হো করে হেসে উঠল। এত অপ্রত্যাশিতভাবে হাসতে দেখে রুহানির ভ্রু কুঁচকে গেল। সে তেমনি সুমাইয়ার দিকে কৌতূহল দৃষ্টি ছুড়ে দিল। তুই এভাবে হাসছিস কেন? সুমাইয়া কোনো উত্তর দিল না, কেবল আরো জোরে হেসে উঠল। উত্তর বদলে আবারও বলদের মতো হাসতে দেখে রুহানি বিরক্ত হয়ে দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে গেল। কোচিং থেকে বাড়ি ফিরতেই রুহানি থমকে গেল। ড্রয়িং রুমের দরজা খুলতেই চোখ পড়ল বাড়ির সব মহিলারা সেখানে একসঙ্গে জমে বসে আছে। জয়নব, সুরাইয়া, হাফসাত, হামিদা, ইশরাত সবাই। তাদের মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ, কারো মুখে কোনো কথা নেই। পুরো ঘর নিস্তব্ধতায় ডুবে আছে। রুহানি জোরে জিজ্ঞেস করল, কি হয়েছে খালাম্নি? সবার চোখ একসাথে তার দিকে ফোকাস করল। নীরবতার মধ্য থেকে সুমন একটু ছটফট করে উঠে দাঁড়িয়ে বলল, উজান ভাইয়াকে পুলিশে ধরে নিয়ে গেছে, রুহানি আপু। বজ্রপাতের মতো শব্দগুলো রুহানির কানে বেজে উঠল। স্তব্ধ হয়ে গেল। জোরে চেঁচিয়ে উঠল, কেন কি করেছে উজান ভাইয়া? কি করেছে আপনার ভাগ্নে শুনতে চান? আপনার ভাগ্নের নামে অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিয়েছে মিস্টার মুসা শেখ। তার বক্তব্য অনুযায়ী আপনার ভাগ্নে তার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু মানুষের বাধায় সেটা করতে পারেনি। অফিসারের সামনে বসে আছে অব্র আর রফিকুল মাহতাব। পেছনেই মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে তুহিন। অফিসার ইমনের এত কথার পিঠে অভ্র নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিল, করতে চেয়েছিল, করে তো আরনি। পাশে বসে থাকা রফিকুল মাহতাব রাগে কটমট করে তাকালো অভ্র জোহানের দিকে। উজান হয়েছে একদম অভ্রর ফটোকপি। এই দুই চাচা ভাগ্নে মিলে তাকে জ্বালিয়ে খাচ্ছে। পরিবারের মানসম্মান আর কিছুই থাকল না। এতদিনে শুধু এটাই বাকি ছিল, এখন এটাও পূরণ করে দিল তার মেজ ছেলে। জীবনে জেলের চৌখাটে পাড়া না দেওয়া রফিকুল মাহতাব আজকে জেলে এসে খুবই লজ্জিত বোধ করছেন। আর এদিকে তারই ছোট ভাই এমন কথা বলছে। অফিসার ইমন আবার বলল, দেখুন স্যার, তুহিন না আটকালে ওই ছেলেটার ওইখানেই কিছু একটা হয়ে যেতে পারত। অভ্র আবারও বেয়ারা ভাবে জবাব দিল, ওর ভাগ্য ভালো ছিল তুহিন উজানকে আটকেছে। অন্যের বউয়ের গায়ে হাত দেওয়ার আগে কথাটা মাথায় ছিল না। অফিসার ইমন এবার বিরক্ত হল, এর জন্য পুলিশ আছে। মিস্টার নাহিদ যদি মিস্টার উজানের স্ত্রীর গায়ে হাত দিয়ে থাকেন, তাহলে সে পুলিশ কমপ্লেন করত। আমরা এর একটা ব্যবস্থা নিতাম। বউ যার সে ব্যবস্থা নিবে। ওর বউয়ের গায়ে হাত দিচ্ছে এর জন্য আপনারা কেন ব্যবস্থা নিবেন? আপনাদের কেন বলতে হবে? আমার ভাগ্নে কি কাপুরুষ নাকি? আমার দৃষ্টিতে আমি উজানের কোনো ভুল দেখছি না। তুহিন মনে মনে চাচাকে বাহবা দিয়ে যাচ্ছে। এমন চাচা পেয়ে সে খুবই ভাগ্যবান। অফিসার ইমন হেরে গিয়ে রফিকুল মাহতাবের দিকে তাকালেন। অভ্র জোহান এমপি, তর্ক করার মানেই বাড়তি ঝামেলা। রফিকুল সাহেব খানিক লজ্জায় মাথা নিচু করে বললেন, অফিসার আমরা উজানের কাণ্ডে খুবই লজ্জিত। আমরা ওর হয়ে ক্ষমা চাচ্ছি এবং কথা দিচ্ছি আমার ছেলে এমন কাজ আর করবে না। এবারের মতো ওকে ছেড়ে দিন। রফিকুল সাহেবের কথায় নাকমুখ কুঁচকে ফেলল অভ্র। এত সাফাই গাইতে হবে কেন? তার ভাগ্নি কি কোনো ভুল কাজ করেছে নাকি? তার তো মনে হয় না উজান কোনো ভুল করেছে। উল্টো সে থাকলে বাধা দেওয়ার জন্য তুহিনকে 2-3টা কিল দিয়ে দিত। অফিসার ইমন বলল, দেখুন স্যার, মুসা শেখ মার্ডারের কেস করেছে আপনার ছেলের নামে। এবং সব প্রমাণও আমাদের হাতে আছে, সেই অনুযায়ী উজান মাহতাবকে তো এখন ছাড়া যাবে না।
উনাকে কোর্টে চালান করতে হবে। রফিকুল সাহেব ঘাবড়ে গেলেন। কোর্টে তুললে শিওর উজানকে মাসখানেক জেল খাটা লাগবে। রফিকুল মাহতাবকে যতটা না চিন্তিত দেখালো, তার থেকেও শান্ত দেখালো তুহিন মাহতাব আর অব্রজহানকে। পায়ের উপর পা তুলে চেয়ারের হাতলে 2 হাত রেখে আরাম করে বসে অব্র বললেন, অফিসার শুনুন, এক্ষুনি আমার ভাগ্নিকে ছেড়ে দিবেন। না হলে আপনারই ক্ষতি। বলেই বাঁকা চোখে অফিসারের দিকে তাকালো অব্র। সাথে গা ঝালানো একটা হাসি দিল। অফিসার কিছুক্ষণ অভ্রর দিকে তাকিয়ে থেকে পাশ থেকে ডেকে উঠল, সাফি। জি স্যার। সাফি সাথে সাথে জবাব দিল, মিস্টার উজান মাহতাবকে নিয়ে এসো। সাফি লোকটা গিয়ে উজানকে নিয়ে আসলো। উজান শার্টের হাতা গুছাতে গুছাতে এগিয়ে আসলো। অভ্র উঠে উজানকে জড়িয়ে ধরল। ছেড়ে বলে উঠল, জেলের অভিজ্ঞতা কেমন, বাপ? উজান বাঁকা হেসে বলল, ভালোই। আশা করি আরো কয়েকবার আসা লাগবে। অভ্র বাঁকা হেসে বলল, ইনশাআল্লাহ। রফিকুল মাহতাব অবাক হতেও ভুলে গেলেন যেন। যেমন চাচা তার তেমন ভাগ্নে। বাড়িতে পা রাখতেই হামিদা ছুটে এসে উজানের বুকে ধপ করে আছড়ে পড়লেন। বুক জড়িয়ে ধরে কেঁদে উঠলেন তিনি, বিলাপ কণ্ঠে করে বললেন, কেন রে ছেলেটাকে মারলি? কি করেছিল? তুই তো এমন ছেলে না যে অকারণে মারামারি করবি। কি এমন হলো যে তোকে পুলিশ পর্যন্ত ধরে নিয়ে গেল? উজান মায়ের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, এমন কিছু না মা, খুবই সামান্য ব্যাপার। তুমি শুধু শান্ত হও, প্লিজ। উজান নাহিদকে কেন মেরেছে এটা অব্র, তুহিন, রফিকুল সাহেব ছাড়া আর কেউ জানে না। সবাই শুধু জানে উজান নাহিদকে বেধরম পিটিয়েছে। উজান যখন নিজের ঘরে আসল তখন রাত 9টা বাজে। ঘরে ঢুকতেই রুহানি সামনে এসে দাঁড়ালো। উজান তাকালো রুহানির চোখে। রুহানিও তাকিয়ে রইল। উজান পাশ কাটিয়ে বাথরুমে ঢুকে গেল। একেবারে গোসল করে বেরিয়ে আসলো। রুহানি আবার উজানের সামনে গিয়ে দাঁড়ালো। উজান ভ্রু তুলে তাকালো। রুহানি ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, এমন কেন করলেন? উজান নির্লিপ্ততার স্বরে উত্তর দিল, কি করেছি? নাহিদকে কেন মেরেছেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি মেরেছি। বলেই পাশ কেটে চলে যাচ্ছিল। রুহানি পেছনে ফিরে বলে উঠল, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে মেরেছেন। যেতে যেতেই উজান জবাব দিল, হ্যাঁ। রুহানি কণ্ঠ দৃঢ় করে বলল, কিন্তু তাতে আপনার কি? উজানের পা থেমে গেল। ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে এক পা করে এগিয়ে এল রুহানির দিকে। তাতে আমার কি? উজানের কণ্ঠটা গভীর হয়ে উঠল। রুহানি পিছিয়ে না থেকে চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, তাতে আপনার কি? উজান এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করল, তুই আমার কি হস? রুহানি বলল, বোন হই। একদম কাছে এসে দাঁড়ালো উজান। রুহানির স্বতঃস্ফূর্তভাবে এক কদম পিছু হটল। উজান আবার এগোলো, রুহানি আবার পিছল। রুহানির পিঠ থেকে গেল দেয়ালে। তারপর হঠাৎ উজান এক হাত দিয়ে রুহানির কবজি শক্ত করে ধরে ফেলল। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল, কি হই আমি তোর? ভাই হন আপনি আমার। হঠাৎ এক অভাবনীয় কাজ করল উজান। বিদ্যুতের মতো দ্রুততায় উজান নিচু হয়ে তার বাম ঘাড়ে কামড়ে ধরল। কামড়টা তীব্র ছিল। শিউরে উঠল রুহানি। ব্যথায় মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের হয়ে এলো। ঘাড়ের কাছে তার গরম নিঃশ্বাসে শিরদাঁড়া বেয়ে কাঁপন ধরে গেল। ওভাবে ঠোঁট সামান্য ছেড়ে উজান ধীর কণ্ঠে বলল, আবার বল, কি হস তুই আমার? রুহানি চোখ নামিয়ে অস্পষ্ট গলায় বলল, বউ, বউ। উজান মুচকি হেসে আবার হালকা করে কামড়াল। এবারও গভীর এক কাঁপুনি ছড়িয়ে দিল তার ভেতরে। ভালো করে বল। রুহানি আস্তে করে বলল, বউ হই আমি আপনার। উজান ফিরে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু হাত শক্ত করে ধরেই রইল। এক্সাক্টলি। বউ হস তুই আমার। আমার বউয়ের দিকে কেউ আঙুল তুললেও আমি তার আঙুল ভেঙে দেব। সেখানে তো ওই বাস্টার্ডটা তার বর্ডার পার করে ফেলেছে। উল্টো ওর শাস্তি কম হয়ে গিয়েছে। বলেই উজান রাগে কটমট করতে থাকল। রুহানির বুক ধুকপুক করছিল। উজানের বাকি কথা কানে গেল কি নাকি জানি। রুহানি আস্তে করে বলল, হাত ছাড়েন, ব্যথা পাই। ছাড়ব না। ছাড়েন, উজান ভাই। বললাম তো ছাড়ব না। রুহানিও অন্য হাত দিয়ে উজানের কোমরে পেঁচানো তাওয়ালের গিট্টু চেপে ধরল। রুহানিও বলল, ছাড়েন না হলে খুলে দিব কিন্তু। উজান ভাবলেশহীন ভাবে জবাব দেয়,
খুললে দে। রুহানি চমকে উঠল। আশ্চর্য, এটা কোন উজান ভাই? জেল থেকে কোনোভাবে পাল্টে যায়নি তো। আজকে এমন করছে কেন এই লোক? উজান তাকিয়ে রইল রুহানির দিকে। রুহানি ওই চোখে তাকাতে পারল না। এই চোখে তাকাতো যায় না। উজান ছেড়ে দিল হাত। উজান বলল, যা আমার জন্য ভাত নিয়ে আয়, সকাল থেকে এখনো কিছু খায়নি। রুহানি বেরিয়ে গেল। প্লেটে করে ভাত নিয়ে ফিরে এলো। উজান ভাত পেয়ে খেতে থাকল। খাওয়ার শেষে রুহানি আবার প্লেট নিচে রেখে আসলো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বিছানার দিকে যেতেই মনে পড়ল আজকেও কম্বল আনেনি সে। সকালের নাস্তা করতে ডাইনিং টেবিলের বসে আছে সবাই। রুহানি, উজান, সুমাইয়া, তুহিন, ইশরাত, হাফিজ, সুমন নাস্তা করছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষেরা অনেক আগেই খাওয়া শেষ করে কাজে বেরিয়ে গেছেন, তাই টেবিলে এখন শুধু তরুণ তরুণীরাই। রুহানির ডান পাশে ইশরাত আর বাম পাশে সুমাইয়া। তাদের ঠিক বিপরীতে বসে আছে উজান ও তুহিন। হঠাৎই রুহানি অনুভব করল তার পায়ে যেন কেউ হালকা করে গুতাচ্ছে। হঠাৎ সজাগ হলো রুহানি। আস্তে করে নিচে তাকাতেই দেখল তুহিনের কাজ এটা। বুঝতে দেরি হলো না যে ভুলে রং নাম্বারে কল ঢুকেছে। বুঝেই ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি ফুটিয়ে হালকা কাশরসি গলা পরিষ্কার করে রুহানি বলল, বলছি কি, তুহিন ভায়া, তুমি বথর রং নাম্বারে ডায়াল করেছ। তুহিন চমকে উঠল। তার মুখের ভঙ্গি এমন হয়ে গেল যেন কেউ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরে ফেলেছে তাকে। দুইবার চোখ পিটপিট করে হঠাৎ কেসে উঠল। বিষম লেগে গিয়েছে। উজান দ্রুত সামনে রাখা গ্লাসটা এগিয়ে দিল। তুহিন পানি খেল। বেশ কিছুক্ষণ পর শান্ত হলো তুহিন। বোকা বোকা হেসে তাকালো রুহানির দিকে। রুহানিও দাঁত বের করে হাসল। তুহিন চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তেই মুখে লালচে আভা ছড়িয়ে গেল। প্রচুর লজ্জা পেয়েছে সে। ঠিক তখনই সুমাইয়া রুহানির দিকে ঘুরে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে তার চোখ কুঁচকে গেল। রুহানির গলা আর কাঁধের মাঝ বরাবর লালচে দাগ। দ্বিধা না করে সে আঙুল দিয়ে জায়গাটা চেপে ধরে সরাসরি বলে উঠল, তোর ঘাড়ে কি হয়েছে, রুহানি? এটা কিসের দাগ? এভাবে লাল হয়ে আছে কেন? হঠাৎ কথাটা শুনে রুহানির মুখের রং বদলে গেল। অবচেতনে হাত উঠল ঘাড়ের দিকে, দ্রুত ডেকে ফেলল সেই দাগ, যেটা গত রাতে উজানের কামড়ে তৈরি হয়েছিল। টেবিলে বসে থাকা উজানের হাত রুটি ছিঁড়তে গিয়ে মাঝপথে থেমে গেল। হালকা চমকে তাকালো রুহানির দিকে, কিন্তু পরের মুহূর্তেই নিজের স্বাভাবিক ভাব ধরে ফেলল। তুহিন কৌতূহলী দৃষ্টিতে রুহানির দিকে তাকালো, তারপর যেন কোনো সংযোগ খুঁজে পেয়ে চোখ বড় বড় করে উজানের দিকে তাকালো। সেই তাকানোতেই উজানের গলায় কাশি উঠে গেল। তুহিন দ্রুত পানি এগিয়ে দিল। উজান পানি হাতে নিয়ে খেতে থাকল। তুহিন উজানের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, খাও ভায়া, খাও। রুহানি দাঁত কড়মড় করে তাকালো উজানের দিকে। ইশরাত তখন লজ্জায় মাথা নিচু করে আছে, যেন কিছুই শুনেনি দেখেনি সে। কিন্তু সুমাইয়ার চোখে সেই প্রশ্ন এখনো ঝুলে আছে। হঠাৎ কি বুঝল কে জানে। কোনো কথা না বলে হঠাৎ চেয়ারে থেকে উঠে চলে গেল ডাইনিং রুম ছেড়ে। টেবিলে মুহূর্তেই এক অদ্ভুত নীরবতা নেমে এলো। জয়নব বেগম চলে গিয়েছেন আজকে 2 দিন হলো। তার যাওয়ার কথা শুনে রুহানির খুশি হওয়ার কথা হলেও সে খুশি হতে পারল না। জয়নব হুঁশিয়ারি দিয়ে গিয়েছে, সে যেন উজানের রুম থেকে কোথাও না যায়। সে আবার আসবে কিছুদিন পর। রুহানি কিছু না বললেও পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় আছে। পরশুদিন থেকে তার টেস্ট পরীক্ষা। আপাতত সে তার সবটুকু জ্ঞান পড়াশোনাতেই দিচ্ছে। যা হবার পরীক্ষার পর দেখা যাবে। বিছানায় বসে পড়ছিল রুহানি। পড়ার মাঝে হঠাৎ ডান হাত হালকা উঁচু করে নাকের সামনে ধরল। তার শরীর দিয়ে এখন তার ঘ্রাণ না, উজানের ঘ্রাণ বেরোয়। আজব, গাঢ় কাঠের গন্ধ। ঘ্রাণটা অদ্ভুত, ধোঁয়াটে কাঠের মতো এক এলিগ্যান্ট গন্ধ। ঘ্রাণটা ভালোই লাগে তার। ম্যানলি ঘ্রাণ তার শরীরে। শুধু তার শরীরে না, উজানের ব্যবহৃত সব জিনিস থেকেই এই ঘ্রাণ বেরোয়। হঠাৎ হনহনিয়ে ঘরে ঢুকল উজান। আচমকা এভাবে আসাতে রুহানি কিছুটা ভড়কে গেল। উজান রাগে হাতের ব্যাগটা টেবিলে ছুঁড়ে মারল। রুহানি কেঁপে উঠল। হঠাৎ কি হলো উজান ভাইয়ের? এত রেগে আছে কেন? উজান বাথরুমে ঢুকে একেবারে গোসল করে বেরিয়ে এলো। এটা তার একটা অভ্যাস।
বাইরে থেকে ফিরে প্রথমেই গোসল করা। যতই রাত বা শীত হোক না কেন সে আগে গোসল করবে। ট্রাউজার আর সাদা টি শার্ট পরে ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল উজান। পুরোটা সময় তাকে দেখে গেল রুহানি। উজানের হঠাৎ রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না সে। রুহানি দ্রুত উঠে দাঁড়ালো, ঘর থেকে বেরিয়ে আসলো। সারা বাড়ি খুঁজেও উজানকে পেল না সে। হঠাৎ মনে হলো হয়তো ছাদে থাকতে পারে। রুহানি ছাদের দিকে এগিয়ে গেল। তার সন্দেহ ঠিক, উজান ছাদের আছে। দরজার সামনে এসে দাঁড়ালো রুহানি। ছাদের শেষ মাথায় এক হাত পকেট দিয়ে শটান হয়ে ধুয়ে আছে উজান। ডান হাত উঠা নামা করছে, একবার উপরে একবার নিচে। ধোয়া উঠছে আশপাশ দিয়ে। সিগারেট খাচ্ছে উজান ভাই। রুহানি চলে আসলো নিচে। ঘরে এসে বই খাতা গুছিয়ে রাখল সে। নিচে গিয়ে উজানের জন্য খাবার নিয়ে আসলো ঘরে। প্রায় ঘন্টা খানেক পর উজান ঘরে আসলো। ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়তে গেলে রুহানি বলে উঠল, খাবেন না আপনি? উজান গম্ভীর কণ্ঠে বলল, না, খিদে নেই। আমি আপনার জন্য ভাত নিয়ে এসেছি, খেয়ে নেন। উজান আর কিছু বলল না। প্লেট হাতে নিয়ে খেতে থাকল। রুহানির মুখ হাসি ফুটে উঠল। একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, রেগে আছেন কেন ভায়া? উজান ধমকে উঠল, শাট আপ। তোর কোন জন্মের ভাই লাগি আমি? হ্যাঁ। রুহানি চমকে কেঁপে উঠল। আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর উজান নিজেই বলে উঠল, কালকেই প্রায় 2 মাসের জন্য বিজনেস ট্রিপে কাতার যেতে হবে। রুহানি অবাক হল, এভাবে হঠাৎ কেন? জানি না। আপনি একা যাবেন? ওহো, তুহিনও যাবে সাথে? রুহানি আফসোস করে বলে উঠল, আহারে, তাহলে ইশরাত ভাবির মন খারাপ হয়ে যাবে। উজান কেমন করে তাকালো রুহানির দিকে। ভ্রু তুলে জিজ্ঞেস করে উঠল, তোর হবে না? বিকালে উজানের ফ্লাইট। সকালে সবকিছু গুছানো হয়ে গিয়েছে তার। দুপুর 1টার দিকে বেরিয়ে পড়বে উজান আর তুহিন। ডিভানে বসে আছে উজান। এক পায়ের উপর আরেক পা উঠিয়ে কোলের উপর ল্যাপটপ রেখে 2 হাত দিয়ে কাজ করছে। একটা ইম্পর্টেন্ট কাজ করছে সে এখন। এটা শেষ হলেই বেরিয়ে পড়বে সে। রুহানি ঢুকল শেষ সময় ঘরে। উজানের সামনে এসে বলল, খেতে ডাকছে আপনাকে খালামনি। গম্ভীর কণ্ঠে জবাব দিল উজান, খাবো না। রুহানি আরো কয়েকবার বলল আসতে, কিন্তু উজান আসলো না। রুহানি বেরিয়ে আসলো ঘর থেকে। এবার ঘরে আসলো হামিদা। পেছনে পেছনে রুহানিও ঢুকল। হামিদা উজানকে ডাকল, আয় বাবা, খেয়ে যা। একটু পরেই তো ফ্লাইট, না খেয়েই বেরিয়ে যাবি। সকাল থেকে এখনো কিছু খেলি না। উজান আগের মতোই গম্ভীর কণ্ঠে জবাব দিল, খাবো না মা। খিদা নেই। যাওয়ার সময় খিদা লাগলেই বাহির থেকে কিছু খেয়ে নিব। হামিদা আরো কয়েকবার ডাকলেও নিজের জায়গায় থেকে এক চুলও নড়ল না উজান। হামিদা পরাজিত হয়ে রুহানির দিকে তাকালো। রুহানি করোনার এক মাথা আঙুলে পেঁচিয়ে যাচ্ছে। হামিদার তাকানো দেখে ঠোঁট উল্টালো সে। তুহিন গোসল করে বেরিয়ে আসতেই সামনে এসে দাঁড়ালো ইশরাত। তুহিন হালকা হেসে মাথায় টোকা দিল ইসরাতের। ইসরাতের চোখ ছলছল করছে। তুহিন ঠোঁট উল্টে বলে উঠল, তুমি এমন করলে আমার কি ভালো লাগে বলো? তোমাকে এভাবে রেখে গেলে তো আমার ওখানে মন বসবে না, জান। দেখা গেল মেজো ভাই ককে খো করতে বলল, আর আমি বকে খো করে দিলাম। ইসরাতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুহিন জড়িয়ে ধরল ইসরাতকে। কান্না করো না, আমি খুব দ্রুতই ফিরে আসব। মাত্র 1 মাসেরই তো ব্যাপার। ইশরাত এবার ফুফিয়ে কেঁদে উঠল, জলদি চলে আসবা কিন্তু। আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। তুহিন দুষ্টামি করে বলে উঠল, বাহ, ভালোই তো ট্রেনিং দিয়েছি। জামাই ছাড়া থাকতেই পারো না। এই না হলে জামাই পাগল। ইশরাত দুম করে একটা কিল মারল তুহিনের বুকে। তুহিন হো হো করে হেসে উঠল। 1টা বেজে গেছে। উজান আর তুহিন নিচে নেমে এল। উঠানে গাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির সবাইও সেখানে উপস্থিত। ড্রাইভিং সিটে অভ্র বসে আছে। অভ্র ড্রাইভ করবেন। তুহিন ইসরাতের মাথায় আলতো করে একটা চুমু খেল, সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। উজানও সবার সঙ্গে বিদায় সেরে গাড়িতে উঠল, শুধু রুহানি ছাড়া। তার দিকে একবারও তাকালো না। বিদায় তো দূরের কথা। রুহানি অবাক চোখে তাকিয়ে রইল। হয়তো আশা করেছিল তাকে কিছু একটা বলবে,
কিন্তু উজান তাকে সে আশা থেকে বঞ্চিত করল। মুহূর্তের মধ্যে শাঁ শাঁ শব্দ তুলে গাড়ি গেট পেরিয়ে চলে গেল। সবাই ভেতরে চলে গেলেও সে সেখানে সেভাবেই দাঁড়িয়ে থাকল। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেল রুহানি। পাশে ফিরতেই হামিদাকে দেখল। হামিদা বেগম বলে উঠলেন, ঝগড়া হয়েছে তোদের? রুহানি মাথা নাড়িয়ে না বুঝাল। হামিদা বললেন, কিছু তো একটা হয়েছে যার কারণে উজান তোর সাথে রাগ করেছে। ব্যাপার না, ঠিক হয়ে যাবে। ফোন দিস ওকে। রুহানি মাথা নাড়াল। হামিদা জিজ্ঞেস করলেন, তোদের ভেতরে সব ঠিকঠাক আছে তো? হামিদার কথায় রুহানি থমকে গেল। তাদের ভেতরে কি ঠিকঠাক থাকবে? আদেও তাদের ভেতরে কিছু আছে নাকি? তাদের সম্পর্কটা তো এমন না যে সব ঠিক থাকবে। রুহানি কোনো জবাব দিল না, মাথা নিচু করে রাখল। হামিদা তাকিয়ে থাকলেন রুহানির দিকে। হামিদা বেগমের বোঝা হয়ে গিয়েছে। তিনি বললেন, তোদের বিয়েটা হয়তো স্বাভাবিকভাবে হয়নি রুহানি, কিন্তু হয়েছে তো। এখন চাইলেও তোরা একে অপরের থেকে আলাদা থাকতে পারবি না। বিয়ের মানে শুধু একসাথে থাকা নয়, মন থেকেও একে অপরকে মেনে নেওয়া, বুঝতে শেখা। সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করতেই হবে, কারণ এভাবে দূরত্ব নিয়ে তো আর সংসার চলে না, তাই না? তোরা একে অপরের নিয়তি, ভাগ্যের লিখন মেনে নিতে হবে। সামনে দীর্ঘ পথ, যেখানে হাত ধরে চলতে হবে তোদের। ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না সবকিছু ভাগ করে নিতে হবে। কারণ বিয়ে মানে শুধু আজকের দিন নয়, বাকি জীবনের প্রতিটি মুহূর্তও একসাথে কাটানো। একটু থামল হামিদা, আবার বলে উঠল, এটা তোর সংসার রুহানি। নিজের সংসার বুঝিয়ে নে। উজান তোর স্বামী। সব কিছু স্বাভাবিক করার চেষ্টা কর। হামিদার কথায় রুহানি শিউরে উঠল। এটা তার সংসার, উজান তার স্বামী। হামিদা চলে গেলেন। রুহানি দাঁড়িয়েই থাকল। কাল রাতে যখন উজান তাকে জিজ্ঞেস করেছিল সে চলে গেলে তার মন খারাপ হবে কিনা, খুব বোকার মতো উত্তর দিয়েছিল সে। ছটফটিয়ে বলে উঠেছিল, আমার মন খারাপ কেন হবে? আপনি না থাকলে আরো আমার ভালো। আমি একা থাকতে পারবো। সব থেকে বড় কথা, ইশরাত আপু তুহিন ভাইয়াকে অনেক ভালোবাসে। তুহিন ভাইয়া দূরে গেলে তার কষ্ট হবে। আমি তো আর আপনাকে ভালোবাসি না, তাহলে আমার কষ্ট লাগবে কেন? রুহানি থেমে উজানের দিকে তাকাতেই কেঁপে উঠেছিল। উজান খুব শান্ত, ঠান্ডা চোখে তাকিয়ে আছে তার চোখে। সেই চোখে চোখ মেলাতে পারেনি সে, সাথে সাথে চোখ নামিয়ে ফেলেছিল। তখন উজান আর কোনো কথা বলেনি, সম্পূর্ণ ভাতটুকুও খায়নি। তখনই ভাতের ভেতরে হাত ধুয়ে উঠে গিয়েছিল সে। উজান ভাইয়া কি কোনোভাবে তার কথায় কষ্ট পেয়েছে? এভাবে বলা মতো উচিত হয়নি তার। হঠাৎ রুহানির খুব কান্না পেল। তার সাথে রেগে মানুষটা না খেয়ে এত দূর চলে গেল। আজ রুহানির পরীক্ষা। সকাল থেকে বই সামনে খোলা, কলম হাতে ধরা, খাতা খোলা, কিন্তু মনের পাতা একবারও খুলছে না। অক্ষরগুলো চোখে আসছে, কিন্তু মস্তিষ্কে ঢুকছে না না একটাও। কারণ একটাই, উজান। উজান চলে যাওয়ার পর থেকে কমপক্ষে 1000বার ফোন করেছে সে উজানকে, কিন্তু প্রতিবারই ফোন বেজে বেজে কেটে গেছে, ফোন ধরেনি উজান। যতবার কল কেটে গেছে, ততবার মনে হয়েছে বুকের ভেতরের একটা অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছে। মনোযোগ দেওয়ার চেষ্টা করেও পারছে না সে। বইয়ের পাতায় তাকালেই উজানের মুখ ভেসে ওঠে। চারপাশে সব স্বাভাবিক হলেও রুহানির কাছে পুরো পৃথিবীটা অন্ধকার, ভারী, নিঃশ্বাস বন্ধ করা এক শূন্যতার মতো লাগছে। অস্থিরতা যেন শরীরের প্রতিটি শিরায় ছড়িয়ে পড়েছে। মন বারবার বলতে চাইছে, এমনটা হওয়া উচিত হয়নি। মাথার ভেতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উজান ভাইয়া কি এতটা রাগ করেছে যে আর কখনো কথা বলবে না? নাকি ওকে একেবারেই জীবনের বাইরে ঠেলে দিয়েছে? এভাবে কি সব শেষ হয়ে যাবে? রুহানির মনে হচ্ছে, যদি এখনই উজান তার সামনে থাকত, সে কিছু না ভেবে সব কথা ফেলে দিয়ে শুধু বলতো, আমাকে ক্ষমা করে দেন ভাই। আর জীবনেও আপনার সামনে সত্য কথা বলবো না। পরীক্ষার সময় হয়ে গিয়েছে। রুহানি আর সুমাইয়া বেরিয়ে পড়ল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে অবশ্য বেশ কয়েকবার ফোন চেক করেছিল রুহানি, কিন্তু বরাবরের মতো আশাহত হয়েছে। পরীক্ষা শুরু হয়েছে আজকে প্রায় 1 সপ্তাহ। আজকের পরীক্ষার পর 3 দিন বন্ধ রুহানির। কিছুক্ষণ পড়ার পর উঠে ইসরাতের রুমে গেল রুহানি।
ইসরাতের সাথে ভালোই ভাব হয়েছে তাদের। মেয়েটা এমনই সবার সাথে খুব সহজে মিশে যায়। ইসরাতের পরিবার থেকে এখনো কেউ যোগাযোগ করেনি তার সাথে। শুধু ছোট ভাইটার সাথে মাঝে মাঝে একটু কথা হয় তার। মাঝে মাঝে খুব মন খারাপ হলেও পরে তাদের করা কাজের কথা মনে পড়লে সব কষ্ট দূর হয়ে যায়। মেয়েটা এই বাড়ির সবার সাথে মিশে গিয়েছে। হামিদা তো ছোট বৌমা বলতেই পাগল। রুহানি ইসরাতের ঘরে ঢুকতেই দেখল ইসরাত ফোনে কথা বলছে। রুহানি আবার বেরিয়ে যেতে গেলে ইসরাত হাতের ইশারায় কাছে ডাকল। ফোন কেটে দিল সে। রুহানি জিজ্ঞেস করল, ভাইয়ার সাথে কথা বলছিলেন? হ্যাঁ, তোমার ভাইয়ার সাথে কথা বলছিলাম। রুহানি এবার আমতা আমতা করে বলে উঠল, উজান ভাইয়ার কথা কিছু বলেছে? ইশরাত হালকা হেসে বলল, না, উজান ভাইয়ার ব্যাপারে তো কিছু বলেনি। তোমার সাথে এখনো ভাইয়ার কথা হয়নি। রুহানি মন খারাপ হয়ে গেল। আস্তে করে বলে উঠল, আমার ফোন এখনো ধরেনি। ভীষণ রাগ করেছে দেখছি। আমি কি করব বলেন? আমার কি দোষ? আমি কি বুঝেছিলাম নাকি যে উনি এভাবে হুট করে রেগে যাবেন? অথচ আমাকে কিছুই বললেন না, নীরবে একা একা রেগে মুখ ফুলিয়ে বসে থাকলেন। ইশরাত হেসে উঠল। জিজ্ঞেস করল, কি বলেছিলে তুমি ভাইয়াকে? রুহানি মাথা নিচু করে রইল, কোনো জবাব দিল না। ইশরাত বুঝল রুহানি বলতে চাইছে না, তাই বলে উঠল, আরে হো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি বারবার ফোন দিতে থাকো, কতকাল ফোন না ধরে থাকবে? রুহানি মাথা তুলে বলল, 1 সপ্তাহ ধরে একভাবে ফোন দিচ্ছি, তাও ধরবে না একবারও। কিন্তু সময় মতো তো বাবা মায়ের সাথে ঠিকই কথা বলে। ইশরাত রুহানিকে পরখ করতে থাকল। তখন ঘরে ঢুকল সুমাইয়া। সুমাইয়া বলে উঠল, আমাকে ছাড়া একা একা কি কথা হচ্ছে শুনি? ইশরাত হেসে বলে উঠল, আমাদের ভাবির মন খারাপ, ভায়া ফোন তুলছে না বলে। ইশরাতের মুখে ভাবি ডাক শুনে চমকে উঠল রুহানি। আসলেই তো, সে তো ইশরাত ভাবিরও ভাবি হয় সে। এটা তো আগে চিন্তা করেনি সে। তার মাথায় একটা লাইন ঘুরছে এখন, সম্পর্ক বদলে গেল একটি পলকে। ইসরাতের কথায় সুমাইয়া মুখ কুঁচকে বলে উঠল, একদম ঠিক হয়েছে। ওর সাথে এমনই করা উচিত। এই মেয়ে কোন জায়গায় কি বলতে হয় এখনো কিছু জানে না। রুহানি মুখ ফুলিয়ে তাকালো সুমাইয়ার দিকে। সুমাইয়া ওর দিকে তাকিয়ে বলে উঠল, মুখ ফুলিয়ে লাভ নেই, সোনা। ইশরাত হো হো করে হেসে উঠল। সুমাইয়া রুহানির গা ঘেঁষে বসে পড়ল। দুষ্টু হাসি মুখে ঝুলিয়ে বলে উঠল, স্বামীর কথা মনে পড়ছে বুঝি ভাবি? স্বামীর রাগ ভাঙাতে পারছো না এখনো? স্বামীকে অনেক মিস করছো? স্বামীকে ছাড়া ঘুম হচ্ছে না বুঝি? প্রতিটা কথায় স্বামী স্বামী করছে সুমাইয়া। রুহানি দুম করে ওর পিঠে একটা কিল দিল। সুমাইয়া চোখ উল্টে বলে উঠল, সত্যি কথার ভাত নাই। হঠাৎ ইশরাত বলে উঠল, আমি একটা বুদ্ধি দিব রুহানি। রুহানি আগ্রহ নিয়ে তাকালো। ছটফটিয়ে বলে উঠল, কি কি? সুমাইয়া ঠোঁট চেপে বলে উঠল, বাহ, স্বামীর রাগ ভাঙানোর জন্য বউ কেমন উতলা হয়ে আছে। রুহানি বিরক্ত হয়ে বকে উঠল, ধুর বাল, চুপ করত। ইশরাত হেসে বলল, শুনো তাহলে আমার কথা, উজান ভাইয়া শাড়ি খুব পছন্দ করে জানো। তুমি এক কাজ করতে পারো, তুমি সুন্দর করে শাড়ি পরে সুন্দর সুন্দর ছবি তুলে পাঠিয়ে দাও উজান ভাইকে। তখন দেখব ভাসুর আমার কিভাবে রাগ করে থাকে। রুহানি স্তব্ধ হয়ে গেল ইসরাতের আইডিয়া শুনে। সে শাড়ি পরবে, তাও উজান ভাইয়ার জন্য। তাদের সম্পর্ক কি আর 10টা দম্পতির মতো যে রাগ করলে রাগ ভাঙানোর জন্য এমন পন্থা অবলম্বন করবে? সে জীবনেও এমন কাজ করতে পারবে না। রুহানি বলে উঠল, আমার দ্বারা এটা কখনোই সম্ভব না, ভাবি। আমার লজ্জা করে। সুমাইয়া বলে উঠল, তোমার বালের লজ্জা করে? তোর আবার লজ্জা আছে? শাট আপ। রুহানি থমকে উঠল। সুমাইয়া আবার বলে উঠল, দেখেছেন ভাবি, উজান ভাইয়ের সাথে থাকতে থাকতে উজান ভাইয়ের রোগে ধরেছে ওরে। সেও শাট আপ বলা শিখে গেছে। এটাকে বলে স্বামী শিক্ষা। পরপর আবার সন্দেহ নিয়ে ইসরাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, 1 মিনিট, আপনি জানলেন কেমনে উজান ভাইয়া শাড়ি পরা পছন্দ করে? ইসরাত অপ্রস্তুত হাসল। উই, ইয়ে, তোমার ছোট ভাইয়া বলেছিল আমাকে। ও আচ্ছা। আচ্ছা রুহানি, তুই কিন্তু একবার ট্রাই করতে পারিস, বুঝলি? রুহানি বলল,
আমি পারবো না ভাই। রাতে তখন 1টা বাজে। বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে রুহানি। কিছুতেই ঘুম আসছে না তার। সে বুঝতে পারছে না উজান রাগ করেছে তাতে তার কি। সে কেন এত উতলা হয়ে আছে উজান ভাইয়ার জন্য। সে কেন অস্থির হয়ে আছে উজান ভাইয়ের সাথে কথা বলার জন্য। তার কেন সব উলটপালট লাগছে উজান ভাইয়াকে ছাড়া। মাথা কাজ করছে না রুহানি। হঠাৎ একা ঘুম আসছে না তার। প্রতিদিন রাতে ঘুমের ঘোরে উজানকে জড়িয়ে ধরে ঘুমাতো সে। উজানের শরীর সব সময় অনেক গরম হয়ে থাকে স্বাভাবিকের তুলনায়। শীতের রাতে উজানকে ধরে ঘুমাতে আরামও লাগতো অনেক। সে টের পেলেও সরে আসত না। ম্যানলি পারফিউমের ঘ্রাণে মোহিত হয়ে যেত। উজান আরও আগলে ধরত তাকে। রুহানির হঠাৎ শীত লাগতে শুরু করো। কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইল। ফোন নিয়ে আবারও উজানের হোয়াটসঅ্যাপে ফোন দিল। মিটিং থেকে ফিরে লম্বা গোসল সেরে ঘরের সাথে কাছে ঘেরা প্রশস্ত বারান্দায় এসে বসল উজান। পাশেই গিটার পড়ে আছে। পকেট থেকে বেনসন অ্যান্ড হেজেস সিগারেটের প্যাকেট বের করল। সেখানে থেকে একটা নিয়ে মুখে নিল। তুহিন আসলো সেই সময়। উজানের পাশে এসে বসল। আচমকা পাশে পড়ে থাকা উজানের ফোন বেজে উঠল। ভেসে উঠল রুহানির দাঁত বের করা হাস্যোজ্জ্বল ছবি। সেখানে জলজল করছে একটা নাম, মালতা। উজান ফোন ধরল না। বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। কিছু সেকেন্ডের পর আবার বেজে উঠল ফোন। তুহিন বলল, ফোন ধরছ না কেন ভাইয়া? রুহানি বারবার ইস্যুর কাছে তোমার কথা জিজ্ঞেস করছে। ও অনেক গিল্টি ফিল করছে ওর করা কাজে। এবার অন্তত কথা বলো ওর সাথে। উজান কেমন করে বলে উঠল, ও আমাকে বুঝে না। তুহিন। উজানের কথায় তুহিনের বুক কেঁপে উঠল। বুঝবে ভাইয়া, একটু সময় দাও। মানিয়ে নিতে সময় দাও। ছোট মানুষ তো, একটু বোকা হয়। আর এমনিতেও মেয়ে মানুষ সব কিছুতে বেশি বুঝলেও কিছু কিছু জিনিসে ওরা আর কিছু বুঝে না। বলদ হয়ে যায়। রুহানির মনেও তোমার জন্য কিছু একটা আছে, না হলেও এত অস্থির হতো না, ভায়া। কিন্তু ওর মনের কথা বুঝতে পারছে না। উজান কোনো জবাবই দিল না। নিঃশব্দে, শীতল দৃষ্টিতে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। ফোনটা এখনো বাজছে। এবার বন্ধ হয়ে গেল। আর বাজল না। তুহিন অসহায় চোখে চেয়ে রইল তার প্রিয় ভাইয়ের দিকে। এই মানুষটার কষ্ট দেখলে তার মাথায় আর কোনো হিসাব চলে না। শুধু মনে হয়, যদি পারত, তবে পুরো দুনিয়াটা এনে উজানের পায়ের কাছে রেখে দিত, যেন ভাই ভালো থাকে। রুহানির জন্য উজানের করা পাগলামিগুলো তুহিন অসংখ্যবার নিজের চোখে দেখেছে। কত রাত নির্ঘুম কাটাতে দেখেছে তাকে। শুধু বসে সিগারেট টেনে যাচ্ছে, দৃষ্টি দূরে কোথাও হারিয়ে যাচ্ছে। যখন রুহানি সবার অগোচরে নাহিদের সঙ্গে সম্পর্কে জড়াল, তখন উজান প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। কষ্টে, রাগে, অসহায়তায় সে নিজের ভেতরের সবকিছু হারিয়ে ফেলেছিল। তুহিন কত কষ্টে তাকে সামলেছিল, বুঝিয়েছিল, এটা বসন্তীকালের ভুল, সময় হলে রুহানি নিজেই সত্যিটা বুঝবে। যেদিন প্রথমবার উজান রাগের মাথায় রুহানিকে হাত তুলেছিল, সেদিনই নিজের ভেতরেও আঘাত করেছিল সে। সেই রাতে উজান একটুও ঘুমায়নি, একটুও খায়নি, শুধু চুপচাপ সিগারেট টেনে গেছে রাতভর। তার পাশে বসে থেকেছে তুহিন, কথায় না হলেও নীরব উপস্থিতিতে তাকে সঙ্গ দিয়েছে। উজানের চোখে তখন যে বেদনার ছায়া ছিল, সেটা তুহিনের কাছে কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। উজানের এই রূপ একমাত্র সেই দেখেছে। অন্য কেউ উজানকে এই অবস্থায় দেখলে বিশ্বাসই করতে চাইবে না, এটা সেই গম্ভীর, রাগী, বদমেজাজি লোকটা। উজান ধীরে ধীরে হাতের সিগারেটটা শেষ টান দিয়ে নিভিয়ে পাশের অ্যাশট্রেতে ফেলে দিল। পাশে চেস দিয়ে রাখা গিটারটা তুলে নিল সে। আঙুলগুলো আপন মনে ছুঁয়ে গেল তারের উপর। প্রথমে ধীরে, তারপর ধীরে ধীরে স্পষ্ট সুরে ভেসে উঠল মেলোডি। কাঠের গিটারের গভীর, উষ্ণ ধ্বনি ঘরের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ল চারপাশে। উজানের আঙুলে বয়ে যাচ্ছিল সুরের সাথে এক অদ্ভুত যন্ত্রণা। প্রতিটি স্ট্রাম যেন গোপন কোনো অনুভূতিকে কেটে বের করে আনছিল। গিটারের সুরের সাথে উজান গেয়ে উঠল, কিতনি চাহাত হায় দিল মাইন তো জানে না, কেজ দিল কো সমঝায় দিল মানা, बायटन को तेरी हम भूला ना सक, होक जुदा हम ना जुदा এই চোসেক, দিল মাইন হায় জিন্দা হার্ড গদি তো কাহিন, হোক জুদা হাম না জুদা এই চোসাক। কিছুক্ষণ থেমে আবার গেয়ে উঠল,
मेरी तामनाओं का एहसास तुम, मेरी काहिन बिए चाই রাহান মের এসপাস তুম। खुदा जाने, खुदा जाने, खुदा जाने। এক পাল বিয়ে চাই তুম স্টোর জানাসেক, হোক জুদা হাম না জুদা এই চোসেক। बायटन को टेरी हाम भूला नासेक, হোক জুদা হাম না জুদা এই চোসেক। পরীক্ষা শেষে রুহানি বাড়ি ফিরে ফাইলটা বিরক্তিভরের বিছানায় ছুঁড়ে ফেলল। মাথার ভেতরটা এলোমেলো হয়ে গেছে। গত 25 দিন ধরে উজান নেই, কিন্তু তার সাথে একবারও কথা হয়নি। না সে ফোন করেছে, না রুহানির ফোন ধরেছে। প্রথমে রাগ হয়েছিল, তারপর কষ্ট, আর এখন সেটা এক ধরনের হাহাকার আর অভিমান হয়ে বুকের ভেতরে গেঁথে বসেছে। পড়াশোনায় মন বসছে না, পরীক্ষার মন বসছে না। আজকের পরীক্ষাটাও একেবারে বাজে গেছে। কার দোষ? রুহানির চোখে এর একটাই কারণ, উজান ভাই। নিজের মনেই গোজগজ করতে করতে রুহানি হঠাৎ স্থির করল, এবার বড় খালাকে বিচার দিতেই হবে। আজকে এই ব্যাপারের একটা বিহিত করিয়ে ছাড়বে সে। দ্রুত নিচে নেমে এল সে। রান্নাঘরে ঢুকতেই দেখতে পেল খালা হামিদা আর সুরাইয়া একসাথে আড্ডা দিচ্ছেন। সেই সোজা গিয়ে হামিদার সামনে দাঁড়ালো, চোখে অভিমান নিয়ে বলে উঠল, খালামনি, আজকে তোমাকে এর বিচার করতেই হবে। হঠাৎ এমন তীব্র স্বরে কথা শুনে হামিদা চমকে তাকালেন। চোখ মুখে কৌতূহল আর কিছুটা উদ্বেগ। কিসের বিচার? আবার কি হলো? রুহানি বিন্দুমাত্র দেরি না করে অভিযোগের ঢাল নামিয়ে দিল। তোমার ছেলে আজকে কতদিন হলো গিয়েছে? 25 দিন। এর মধ্যে আমার সাথে একবারও কথা বলেনি। আমি ফোন দিয়েছি অসংখ্যবার, কিন্তু সে ধরে না। এ কেমন ব্যবহার বলো? হামিদার ভ্রু কুঁচকে গেল। কি বলিস? একবারও কথা হয়নি? রুহানি বিরক্তি ভরে বলে উঠল, কথা হয়নি বইল না, তোমার ছেলে কথা বলেনি। 1000 বার, কোটি বার ফোন দিছি আমি, আমার ফোন ধরে না সে। হামিদা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোদের মধ্যে ঝগড়া হয়েছিল? প্রশ্নটা শুনে রুহানি এবার মিলিয়ে গেল। তারপর আবার চোখের রাগ উস্কে উঠে বলল, কিসের ঝগড়া? হ্যাঁ, তোমার ছেলের সাথে আমার কোনো ঝগড়া হয়নি, ভুল করে হয়তো কিছু একটা বলে দিছিলাম, সেই থেকে তার কথা বলা বন্ধ। অথচ আমাকে এই নিয়ে কিছুই বলল না, আর আমি বুঝিওনি তখন। হামিদা এবার হেসে ফেললেন। তার এই ছেলেটা এমন, সে যদি অভিমান করে তাহলে মুখে কিছু বলে না, কিন্তু তার আচরণে বোঝানো শুরু করবে। আচ্ছা, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে খেয়ে নে, আমি দেখি। রাগে অভিমানের মুখ গোমরা করে রুহানি গটগট করে চলে গেল। ওর চলে যেতেই হামিদা সুরাইয়ার দিকে তাকালেন, দুজনের চোখাচোখি হতেই একসাথে হহ করে হেসে উঠলেন। সুরাইয়া হাসতে হাসতে বলল, যাও যাও, তোমার ছেলেকে একটু বোঝাও। হামিদা হেসে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ঘরে ঢুকেই তিনি ফোন বের করে উজানকে কল দিলেন। ফোন ধরতেই উজানের স্বাভাবিক গম্ভীর গলায় শোনা গেল, হ্যাঁ মা, বলো। হামিদা এবার প্রায় শাসানোর সুরে বললেন, আমার বৌমার সাথে তুমি কি করছো, শুনি। উজান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি করেছি? তুমি ওর সাথে কথা বলছো না কেন? আমার বৌমার বুঝি কষ্ট হয় না? উজানের ভ্রু সোজা হয়ে গেল। জিজ্ঞেস করল, কি বলেছে ও? তোমার নামে অভিযোগ করল, তুমি নাকি এখান থেকে যাওয়ার পর তার সাথে একবারও কথা বলনি। এটা কেমন ব্যবহার? উজানের ঠোঁটে হালকা হাসি খেলল, গলায় এক ধরনের শুষ্কতা। এখন আমাকে কি করতে হবে শুনি? এখনই ওর সাথে কথা বলবে? উজান কণ্ঠের দৃঢ়তা আরো বাড়িয়ে বলল, তোমার বৌমাকে বলে দাও, তার স্বামী এখন তার সাথে কথা বলবে না। শুধু তাই না, 1 মাস নয়, 4 মাসের আগে দেশেও ফিরব না। হামিদা বিস্ময়ে চমকে উঠলেন, এমা, কি বলিস এগুলা? 4 মাস মানে? এত দেরি কেন? আমার ইচ্ছা। এই বলে ফোন কেটে দিল উজান। হামিদা ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো তাকিয়ে রইল। মুখে হতাশা, চোখে বিরক্তি ফুটে উঠল। এই ছেলে একেবারে অসভ্য হয়ে গেছে, কারো কথা শোনে না। এখন সে তার বৌমাকে কি জবাব দেবেন? বৌমা যেন না ভাবে তার শাশুড়িও ব্যর্থ হয়ে গেছে তার স্বামীকে বোঝাতে। ইসরাতের ঘরের বিছানার ওপর গোল হয়ে বসে আছে রুহানি, ইসরাত আর সুমাইয়া। তিনজনের মুখে গম্ভীর ভাব, আলোচনার মূল বিষয় স্বামীদের নিয়ে। ইসরাতের মুখে অভিমান জমে আছে। তুহিনের সঙ্গে সকালবেলা সামান্য ঝগড়া হয়েছে।
রাগের মাথায় তুহিন যতবার ফোন করেছে ইশরাত একবারও ধরেনি। কিন্তু শেষমেশ নিজের মনকে আর সামলাতে না পেরে ফোন ব্যাক দেয় সে। তুহিনও কি কম যায়, এবার সেও ফোন ধরছে না। ইশরাত ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, তবুও কোনো সাড়া নেই। বুকের ভেতর কেমন হাহাকার জমে উঠছে। সেই কখন থেকে ছটফট করে যাচ্ছে সে। তুহিনের সঙ্গে কথা না বলে সে বেশিক্ষণ থাকতে পারে না। এই গম্ভীরতার মাঝেই সুমাইয়া হঠাৎ বলে উঠল, তোমাদের দুইজনের ভাতারই এখন কাতার। তোমাদের উচিত এখন ওই গানটা গাওয়া। কথাটা বলেই সে গেয়ে ওঠে, ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে। একলা বিছানায় ঘুম আসে না ছটফটায় রাতে। রুহানি দুম করে সুমাইয়ার পিঠে একটা কিল মারল। মুখে হাত দিয়ে বলল, ছি, কি অশ্লীল গান। ইশরাত মন খারাপের মাঝেও জোরে হেসে উঠল। সুমাইয়া চোখ উল্টিয়ে বলে উঠল, ছি কেন? কত সুন্দর একটা গান। তোদের অবস্থা হুবহু মিলে গেছে। এখন তোদের উচিত গানের শিল্পীকে নোবেল দেওয়া। একটু থেমে দুষ্টু হেসে আবার বলল, রুহানির সাথে এই লাইনটা মিলে যাবে, দাঁড়া বলি। বলিই নতুন উদ্যমে গাইতে শুরু করল। কাম কাজেতে মন বসে না, ভাবি বসে তাহার কথা। শীতের রায়রে মিটে না, দিয়া গায় কথা। কইরা গেছে বন্ধু আমায় কঠিন হুকুম। আল্লাহ তুমি দেওয়া আমায় চোখে একটু ঘুম। রুহানি চেঁচিয়ে উঠল, সুমাইয়া থামবি তুই। সুমাইয়া আর চোখে তাকিয়ে বলে উঠল, যা শালি। সত্যি কথার দাম নাই। তোর সত্যি কথার, মায়রে বাপ। বাইর হ এখান থেকে। যাব না আমি। কি করার কর তুই। রাগে ফেটে পড়ে রুহানি সুমাইয়ার বেনি করা লম্বা চুল এক ঝটকায় টেনে ধরল। সুমাইয়াও ছাড়ার পাত্রী নয়, সেও রুহানির খোলা চুল দুই হাত দিয়ে শক্ত করে খামচে ধরল। মুহূর্তেই শুরু হয়ে গেল চুল টানাটানি। তাদের হঠাৎ এমন কাণ্ডে ইশরাত ভ্যাবাচেকা খেয়ে গেল। বিছানার ওপর ঝুঁকে দুইজনকে আলাদা করার চেষ্টা করতে করতে চিৎকার করল, আরে হও, আরে হও, কি করছো তোমরা? ছাড়ো, ছাড়ো। অনেক কষ্টে অবশেষে জনকে আলাদা করল সে। এখন তারা দুই প্রান্তে বসে একে অপরের দিকে আগুন ছড়া চোখে তাকিয়ে আছে। আর একটু কিছু হলেই পরের মুহূর্তেই আবার ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়ে। রুহানি আগুন ছড়া চোখে তাকিয়ে বলে উঠল, তোর মতো ননদ শত্রুরও না হোক। সুমাইয়াও প্রতি উত্তর করে উঠল, তোর মতো ভাবিও আমার লাগবে না। আমি উজান ভাইকে আবার বিয়ে দেওয়াবো। রুহানি রাগে হিসহিসিয়ে উঠল, পারলে বিয়ে দিয়ে দেখা। রুহানির পরীক্ষা শেষ কিন্তু টেনশন শেষের নামই নাই। কি এক জ্বালা দিয়ে গেল উজান ভাই। ওর নাওয়া খাওয়া সব শেষ। উজান ভাইয়ের অভিমানটা ঠিক কত বড়, তা এখনো বুঝে উঠতে পারছে না সে। গত 1 মাস ধরে একবারের জন্যও কথা বলেনি উজান। বারান্দায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে চোখে পানি জমে আসে রুহানির। মনে হয় আকাশের ওই তারাগুলোও তাকে প্রশ্ন করছে, এতটা কি অন্যায় করেছিলি তুই, রুহানি, যে উজান তোর সাথে কথা বলবে না? হঠাৎ হাত কেঁপে উঠে তার। একরকম অস্থিরতায় তুহিনকে ফোন দিল সে। ফোন ধরতেই কাপা কাপা গলায় বলল, আসসালামু আলাইকুম, ভায়া। তুহিন মিষ্টি হেসে জবাব দিল, ওয়ালাইকুমুসসালাম। কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন ভায়া? আমি শুয়ে আছি। কাজ থেকে ফিরলাম একটু আগেই। রুহানির বুকের ভেতরটা যেন ধুকপুক করতে লাগল। সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, ভায়া, দেশে কবে আসবে? তুহিন হেসে বলল, আমি আসব 2 দিন পরেই, ইনশাআল্লাহ। এই উত্তর শুনে রুহানির মুখে হালকা হাসি ফুটল বটে, কিন্তু পরক্ষণেই বুকের ভেতর একটা আশঙ্কা কেঁপে উঠল। শুধু তুহিন ভায়া একা আসবে? উজান ভায়া সত্যি আসবে না? আতঙ্ক আর দ্বিধার ভেতরে আস্তে আস্তে জিজ্ঞেস করল সে, মানে, তুমি একাই আসবে? তুহিন হালকা দুষ্টুমি মেশানো স্বরে উত্তর দিল, হ্যাঁ, একাই আসব। রুহানির গলা শুকিয়ে গেল। বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, মানে, উজান ভায়া আসবে না? তুহিন একটু ভেবে ঠোঁট টিপে হাসল। তারপর মজা করে বলল, না, উজান ভায়া থাকছে আরো কিছুদিন। কেন? উনার ওখানে কি কাজ? কি আর করবে বলতো? তুই তো পাত্তা দিচ্ছিস না, তাই হয়তো নতুন কাউকে খুঁজছে। তুহিনের কণ্ঠে মজা থাকলেও সেই মজা রুহানির কানে বাজল বজ্রাঘাতের মতো। বুকের ভেতরটা ধসে পড়ল যেন।
চোখে পানি ভরে উঠল, শব্দ আটকে গেল গলায়। কষ্টে কান্না চেপে একটাই শব্দ বের হলো, ভায়া। তুহিন সঙ্গে সঙ্গেই তার কণ্ঠের কাঁপুনি টের পেল। হেসে বলে উঠল, আরে পাগলি, মজা করছিলাম। ভাইয়ার হয়তো কোনো কাজ আছে বলেই থাকতে হচ্ছে। রুহানির উড়ে যাওয়া যান আবার ফিরে আসলো। শ্বাস বন্ধ হয়ে আসা বুকটা যেন আবার হাওয়ায় ভরে উঠল। একটা লম্বা শ্বাস টেনে নিল, নরম গলায় বলল, উজান ভায়া, এখন কোথায়? ভায়া ভাইয়ার ঘরে, আমি আমার ঘরে। আচ্ছা ভায়া, রাখছি। রুহানি ফোন রেখে দিতেই তুহিন উজানের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সে এতক্ষণ ছাদে বসেছিল উজানের সাথে। ফোনটা ছিল লাউডস্পিকারে, সবকিছুই উজান শুনেছে। হাসতে হাসতে তুহিন গড়াগড়ি খাওয়ার উপক্রম হলো। ভাই, ভাই, তোমার মালটার অবস্থা ভয়ঙ্কর। দয়া করে, প্লিজ, এবার একটু কথা বলো। উজান গম্ভীর মুখে ঠোঁট শক্ত করে বসে রইল। চোখ দুটোই গভীর অন্ধকার, বুকের ভেতর অনল। শোনার পরও কোনো প্রতিক্রিয়া নেই। শুধু নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিল। হয়তো মুখে হালকা হাসির রেখাও দেখা দিল। হাতের সিগারেটের কয়েকটা টান দিয়ে দূরে ফেলে দিল। দুই হাত পেছনে ভর দিয়ে পেছনের দিকে হেলে বসল। দুই পা সামনে মেলে রাখা। আকাশের দিকে তাকিয়ে সুর তুলে গেয়ে উঠল, আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে। আমার এ জীবনটা চলে তোর অনুসারে। তুই যদি বলিস আমায় প্রেম অপরাধী, তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি। ভালো যদি বাসতি আমায়, দেখতিস কি আদরে রাখি। ইসরাতের দেওয়া প্ল্যানটা মনে মনে ভেবে রুহানি অবশেষে সাহস করে লাল রঙের জমকালো জামদানির শাড়িটা হাতে নিয়ে হাজির হলো ইসরাতের রুমে। দরজার কাছে দাঁড়ানো রুহানিকে দেখে প্রথমেই সুমাইয়া ফেটে পড়ল হাসিতে। হাসতে হাসতে সে এতটাই কাবু হয়ে গেল যে একসময় বিছানায় গড়াগড়ি করতে করতে নিচে পড়ে গেল। হাত পা ছুঁড়ে অট্টহাসি দিতে লাগল। ইসরাতও হেসে উঠল, কিন্তু মুখে হাত চেপে রেখেছিল। রুহানি রাগে গরম হয়ে তাকিয়ে রইল সুমাইয়ার দিকে। ঝলসে যাওয়া চোখে আগুন বের হচ্ছে। এই মেয়েটা আজকাল তাকে নিয়ে খুব মজা নিচ্ছে। সব দোষই উজাইনার। একবার খালি দেশে আসুক তখন বুঝাবে, কত ধানে কত চাল। ইসরাত তখন ডাক দিল, আরে, ওর কাণ্ডে কান দিও না তো। আমার কাছে আসো, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। সুমাইয়া আবার খোঁচা দিল, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে পরিয়ে দেন। এমনভাবে সাজানো যেন এক দেখাতেই উজান ভাই বেচারা পাগল হয়ে সেকেন্ডের ভেতর তার সামনে হাজির হয়ে যায়। রুহানি দাঁতে দাঁত চেপে কিছু না বলে ইসরাতের কাছে গেল। ইসরাত ধীরে ধীরে যত্ন করে শাড়ি পরিয়ে দিল। কুচিটা সুন্দর করে ভাঁজ করে দিল, আঁচল মাথায় টেনে দিল। তারপর রুহানিকে আয়নার সামনে দাঁড় করিয়ে আয়নায় তাকিয়ে বলে উঠল, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, একদম নতুন বউ। কত সুন্দর লাগছে তোমাকে, রুহানি। শুধু একটা জিনিস মিসিং, যদি নাকে একটা নাকফুল থাকতো, তাহলে একদম আসল গিন্নি গিন্নি লাগতো। রুহানির গাল দুটো টকটকে লাল হয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে ফেলল। সুমাইয়া এগিয়ে এসে রুহানির চিবুক উঁচু করে দিল, তারপর মুগ্ধ হয়ে বলল, আসলেই, রুহানি, তোকে তো দারুণ লাগছে। নাকফুল থাকলে তো একেবারে নতুন কনের মতো লাগতো। রুহানি একটু মন খারাপ করে বলল, আসলেই। তারপর আবদার করল, আমি নাক ফোরাবো। সুমাইয়া হাততালি দিয়ে উঠল, চল, কালি নিয়ে যাব তোকে পার্লারে। সেখানে নাক ফুরাবি। রুহানি খুশিতে লাফ দিয়ে উঠল, আচ্ছা আচ্ছা, কালকেই যাব। মুহূর্তটা আরো প্রাণবন্ত হয়ে সুমাইয়া বলল, আচ্ছা, এখন দাঁড়া, সুন্দর সুন্দর পোজ দে, ছবি তুলে দেই। ইশরাত হেসে মাথা নাড়ল। রুহানির শাড়ির আঁচলটা হাতে নিয়ে লাজুক ভঙ্গিতে দাঁড়াল। এক একটা পোজ দিচ্ছে, আর সুমাইয়া ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে ছবি তুলে যাচ্ছে। রাতের বেলা রুহানি বেছে বেছে সব থেকে সুন্দর সুন্দর 5টা ছবি উজানকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। বুক ধুকপুক করছে তার। এখন তার মনে একটা গানের কিছু লাইন মাথায় বিচরণ করছে। মন ভাসাইয়া প্রেমের সম্পানে, মন থাকে রে তোমার সন্ধানে, আগুন জ্বালায়া মনের লণ্ঠনে, আছো লুকাইয়া তুমি কোনখানে, নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, অন্তরে বিছাইয়া খুঁজি তোমারে তোমারে। মিটিং রুমে গম্ভীর মুখে বসেছিল উজান। চারপাশে বড় বড় কর্পোরেট অফিসাররা। সবাই গভীর মনোযোগে আলোচনায় ব্যস্ত।
সামনেই একজন বিদেশি ক্লায়েন্ট নিজের বক্তব্য পেশ করছে। উজান গম্ভীর মুখে শুনছে। হঠাৎ তার মোবাইলটা হালকা কেঁপে উঠল। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের শব্দ। এক ঝলক স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মালতা সেভ করা আইডি থেকে কিছু ছবি এসেছে। অবচেতনে ফোনটা তুলে নিল। আইডি খুলতেই স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা ছবি। হঠাৎ উজানের বুকের ভেতর যেন বাজ পড়ল। চোখ স্থির হয়ে গেল ছবির ওপর। লাল জমকালো জামদানি শাড়ি পরা, কুচিটা নিখুঁতভাবে গোজা, আঁচল মাথার ওপর দিয়ে নামানো। যেন আভিজাত্যে ভরা এক অনিন্দ্যসুন্দর রূপ। ঠোঁটের কোণে লাজুক হাসি। উজানের গলা শুকিয়ে গেল। হাতের তালু ঘেমে উঠল। বুকের ভেতর ধুকপুক শুরু হলো তীব্রভাবে। এত ভিড়ের মাঝেও তার মনে হলো চারপাশের শব্দ এক নিমিষে মিলিয়ে গেছে। শুধু ছবিটার ভেতরে আটকে গেল সে। একা একটা দীর্ঘশ্বাস বের হলো তার বুক ফুঁড়ে। চোখের সামনে যেন হঠাৎ দাঁড়িয়ে গেল রুহানি, ঠিক ওরকম ভঙ্গিতে, মাথায় আঁচল টেনে, লাজুক চোখে তাকিয়ে আছে তার দিকে। এই তো হাত বাড়ালেই তাকে ছোঁয়া যাবে। তার ভেতরের কঠিন বরফ হঠাৎ টলমল করে উঠল। এতদিনের অভিমান, রাগ, চুপচাপ থাকা, সবকিছু মিলিয়ে যেন এক অদ্ভুত অস্থিরতা গ্রাস করল তাকে। চোখ নামিয়ে নিতে চাইলেও পারল না। আবারও ছবিটা খুলল, বারবার জুম করে দেখল। আঁচলের নিচে ঝলমলে কপাল, ঠোঁটের কোণে অল্প লাজুক হাসির সবকিছু তার বুকের ভেতর ঝড় তুলল। মিটিং টেবিলের বক্তব্য দেওয়া ব্যক্তিটি তার বক্তব্য শেষে বলে উঠল, এমআর ইউজান, ইউর ওপিনিয়ন প্লিজ। কিন্তু উজানের কানে কিছুই পৌঁছাল না। তার হাতের আঙুল তখনও স্ক্রিনে আটকে আছে। এক মুহূর্তে তার মনে হলো, সব ফেলে, সবকিছু ছেড়ে সে শুধু দৌড়ে চলে যাক রুহানির কাছে। ঘোমটা মাথায় দেওয়া, দুই হাত দিয়ে ঘোমটা ধরে ক্যামেরার দিকে ঝলমল চোখে তাকিয়ে, ঠোঁটে লাজুক হাসি দিয়ে তোলা ছবিটার সাথে সাথে উজান নিজের ফোনের ওয়ালপেপারে সেভ করে রাখল। আজ তুহিন দেশে ফিরছে। সকালে থেকে পুরো বাড়িটা ব্যস্ততায় ভরে গেছে। মা, চাচিরা একসাথে রান্নাঘরে নেমেছে। একটার পর একটা পদ, বিরিয়ানি, কোরমা, কাবাব, মিষ্টি জাতীয় আইটেম রান্না চলছে। চারপাশে উৎসবের আমেজ। সবার মুখে আনন্দের ছাপ। কিন্তু সেই আনন্দের ভেতরে কোথাও যেন জায়গা হলো না রুহানির জন্য। সে চুপচাপ নিজের ঘরের কোণে বসে আছে। তার এত সুন্দর করে সেজেও কোনো লাভ হয়নি। না ফোন ধরেছে আর না সে দিয়েছে। তাহলে সে এত কষ্ট করল কার জন্য? মানুষ এতটা অভিমানী কিভাবে হয় সে বুঝতে পারছে না। চোখের পানি মুছে নিতে চাইলেও বারবার জমে আসছে। অভিমান গিলে ফেলতে গিয়ে বুক ভারী হয়ে উঠছে। এদিকে মাত্র 2 মাস পরেই বোর্ড পরীক্ষা। কিন্তু পড়াশোনাতেও মন বসছে না। বইয়ের কিছুই একেবারেই বুঝতে পারে না। উজানের নীরবতা আর অভিমান বারবার এসে অক্ষরগুলো ডেকে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার চুপ করে বসে রইল সে। চারপাশের এত হইচই তার কানে পৌঁছাচ্ছে না। যেন তার দুনিয়া থেমে আছে কেবল একটাই নামের জন্য, উজান। সে আরেকটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আছে। এত ভাবছে কেন সে উজান ভাইকে নিয়ে? আচমকা মুচকি হাসল রুহানি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই তুহিন চলে এলো। পুরো বাড়িটা সরগরম হয়ে উঠল। ড্রয়িং রুমে এসে বসল তুহিন। পেছনেই ইশরাত দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে যেন হাসি সরছেই না। রুহানি তাকিয়ে রইল ইশরাতের মুখে। ইশকি সুন্দর ভালো একটা বর পেয়েছে সে। হামিদা তুহিনের পাশে এসে বসে মন খারাপ করে বলল, তোর ভাই আসলে একটা ফাজিল। সে কেন আসলো না? কি কাজ আছে বলল? এইসব কাজ কাজ সব বাহানা, বুঝি না আমরা কিছু না। তুহিন বলদের মতো হাসি দিল। হামিদা চোখ মুখ কুঁচকে উঠে গেলেন। সবাই হাসছে, গল্প করছে, আর তুহিনও ফুরফুরে মেজাজে একে একে সবার সাথে কথা বলছে। শুধু রুহানি এক কোণে চুপচাপ বসে আছে। তুহিনের দিকে তাকালো না সে। তুহিন সেটা খেয়াল করল। সবাই যখন ব্যস্ত, তখন ফাঁক পেয়ে সে ধীরে ধীরে রুহানির দিকে এগিয়ে এলো। এই রে, আমার ছোট বোনটা মুখ ফুলিয়ে বসে আছে কেন? রুহানি মাথা নিচু করে রইল। ঠোঁট চেপে ধরল, কিছু বলল না। তুহিন হেসে পাশে বসে পড়ল। আমি এতদিন পর দেশে ফিরলাম, আর তুই মুখ ঘুরিয়ে আছিস। নাকি কারোর জন্য মন খারাপ? এই কথায় রুহানির বুক ধুক করে উঠল। চোখের কোণে পানি চিকচিক করে উঠল। কিন্তু সে মুখ ফিরিয়ে ফেলল, যাতে তুহিন কিছু বুঝতে না পারে।
তুহিন বলল, ভাই আসেনি বলে মন খারাপ। রুহানি তড়াক করে তাকালো তুহিনের দিকে। চোখ ভিজে উঠেছে। ঠোঁট ফুলিয়ে বলে উঠল, উজান ভাই কেন আসলো না? আমি জানি সে আমার সাথেই রাগ করে আসেনি। বলি ফুফিয়ে উঠল রুহানি। রুহানির পেছনে এসে দাঁড়িয়েছে সুমাইয়া আর ইশরাত। তুহিন কি বলবে খুঁজে পাচ্ছে না। উজানকে হাজার বলার পরেও আসেনি তার সাথে। এত অভিমান তার রে ভাইটার। হঠাৎ সুমাইয়া পেছনে থেকে গেয়ে উঠল। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র গেল, শীত দিয়া শীত ফিরা আইল, সোনার জৈবন যেমন ছিল তেমনই রইল। রুহানি বিশ্রী একটা গালি দিতে গিয়েও দিল না। দাঁত কটকট করে তাকালো সুমাইয়ার দিকে। হাত দিয়ে কিল দিতে গেলে সেখানে থেকে দৌড়ে পালালো সুমাইয়া। রুহানিও পিছন নিল তার। দিন যায়, রাত যায়, রুহানির অপেক্ষা শেষ হয় না। অপেক্ষা একসময় মানুষের হৃদয়কে ক্লান্ত করে ফেলে, কিন্তু রুহানির ক্ষেত্রে সেটা আরো গভীর হচ্ছে। সে খালি দিন গুনছে কবে উজান ভাই আসবে। উজান ভাই আসার ব্যাপারে এখনো কিছু বলেনি। বাড়ির কেউ তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। এদিকে এইচএসসি পরীক্ষার আর মাত্র 1 সপ্তাহ বাকি। ঘড়ির কাঁটা প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দিচ্ছে, সময় খুব অল্প। তাই মনকে জোর করে বইয়ের পাতায় আটকে রাখছে সে। দিন রাত এক করে পড়ছে রুহানি আর সুমাইয়া। দুজন পাশাপাশি বসে একসাথে পড়ে। মাঝে মধ্যে সুমাইয়া একটু দুষ্টুমি করে বলে, তুই পড়াশোনার ভেতরেও উজান ভাইয়ের নাম লিখে ফেলছিস না তো? হঠাৎ একদিন বলে উঠেছিল, রুহানি, তোর ভাতার আসবে কবে রে? রুহানিও বলেছিল, আমার ভাতার সময় হলে চলে আসবে। রাত জেগে পড়তে পড়তে কখনো ক্লান্ত হয়ে গেলে সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে বুকের ভেতর জমে থাকা অপেক্ষা আর অভিমান, সব মিলিয়ে রুহানি যেন অস্থির হয়ে উঠছে। তবুও চেষ্টা করে যাচ্ছে। পরীক্ষা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কাল রুহানির বাংলা পরীক্ষা। ফাইলপত্র গুছিয়ে রেখে রাত 11:30টার দিকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল সে। এখনই ঘুমোতে হবে, সকালে উঠে আবার একটু রিভিশন দিতে হবে। কিন্তু ঘুম আসতে আসতে অনেক দেরি হলো। মাথার ভেতর অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। অবশেষে কখন যে চোখ লেগে গেল সে নিজেও বুঝতে পারেনি। গভীর রাতে ঘুমের ঘোরে হঠাৎ অনুভব করল কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস স্পষ্ট অনুভব করছে সে। ভয়ে রুহানির শরীর শিউরে উঠল। চোখ হঠাৎ খুলে গেল। পুরো ঘর জুড়ে অন্ধকার। সে কারো বুকের সাথে মিশে আছে। তার মুখটা একদম বুকের ভেতরে। হঠাৎ অনুভব করল খুব পরিচিত সেই ঘ্রাণ। বড় করে কয়েকটা শ্বাস নিল রুহানি। ধোঁয়াটে, কাঠের চমৎকার ঘ্রাণ। হঠাৎ রুহানির সচকিত হয়ে গেল। ছিটকে দূরে সরে আসলো। অন্ধকারের ভেতরেও তাকিয়ে থাকল সামনে শুয়ে থাকা ব্যক্তির দিকে। সে চিনেছে ব্যক্তিটিকে, তবুও বিশ্বাস করতে পারছে না। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, ক কে? উজান সমুদ্রের মতো শান্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর বিদেশ ফেরত ভাতার। সেই কণ্ঠ, সেই পরিচিত গন্ধ, সেই উষ্ণতা। রুহানির পুরো শরীর কেঁপে উঠল। চোখ ভিজে উঠল এক মুহূর্তেই। ফুপিয়ে কেঁদে উঠল। এতদিনের অপেক্ষা অবশেষে আজ শেষ হলো। অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, উজান ভাই। উজান কোনো কথা বলল না। শুধু আরো জোরে তাকে বুকে টেনে নিল, যেন বছরের পর বছর জমে থাকা সব দূরত্ব এক মুহূর্তেই মুছে দিতে চাইছে। সকাল তখন 6টা বাজে। হঠাৎ ঘুম ভেঙে চোখ পিটপিট করে তাকাতেই রুহানির বুকটা ধুপ করে উঠল। পাশে উজান নেই। সারা দেহে হঠাৎ এক অজানা শূন্যতা ভর করল তার ভেতর। তড়িঘড়ি উঠে বসল সে। চারপাশে অস্থির দৃষ্টিতে খুঁজতে লাগল। কোথায় গেল উজান ভায়া? রাতেই তো তার সাথে ছিল, তবে কি ভুল দেখেছিল সে? নিজের অস্থির মনের ওপর বিরক্তি ভর করল, নাকি সারা রাতের অতিরিক্ত ভাবনায় ভুল ভেবেছে? ভয় আর অস্বস্তিতে রুহানির বুক কাঁপতে লাগলো জোরে জোরে। নিঃশ্বাস আটকে আসছে। তার বুকের ভেতরে অদ্ভুত হাহাকার ভর করল। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো উজান। সদ্য শাওয়ার নিয়ে এসেছে, সারা শরীর থেকে পানির ফোঁটা ঝরে পড়ছে। কোমরে সাদা তাওয়াল পেঁচানো, আর হাতে আরেকটা নরম তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে সে। এই দৃশ্যটা দেখতেই রুহানির বুকের ভেতর জমে থাকা আতঙ্ক মুহূর্তেই গলে গেল।
নিঃশ্বাস আটকে থাকা প্রাণটা আবার ফিরল তার কাছে। ঠোঁট ফাঁক করে সে এক দীর্ঘ শ্বাস ফেলল। পরপর রাগে গজগজ করতে করতে উজানের পাশ ঘেঁষে ওয়াশরুমে ঢুকে গেল। উজান ভ্রু কুঁচকে তাকালো। এর আবার কি হয়েছে? ডাইনিংয়ে বসে আছে বাড়ির সবাই। উজান ফিরে আসাতে বাড়ির যেন প্রাণ ফিরে এসেছে। হামিদা বেগমকে তো খুশিতে পাওয়াই যাচ্ছে না। ছেলের জন্য কি করবেন বুঝতে পারছেন না। উজানের সব প্রিয় খাবার রান্না করেছেন তিনি। ছেলের ফেরার খুশিতে আত্মহারা তিনি। বাড়ির কর্তারা খেয়ে উঠে গিয়েছে, এখন ডাইনিংয়ে বসে আছে রুজান, তুহিন, অব্র, সুমাইয়া, রুহানি আর ইশরাত। সুমন আর হাফিজ খেয়ে উঠে গিয়েছে। খাওয়ার সময় বাড়ির ছেলে মেয়েদের সাথেই বসে ইশরাত। সে কাজ করতে চাইলেও তেমন কিছুই করতে দেয় না হামিদা। টুকটাক একটু করে। হামিদা, সুরাইয়া আর হাফসা মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সকাল থেকে সুমাইয়া রুহানিকে দেখে মিটিমিটি হাসছে। রুহানির ভাষায় এটাকে বলা হয় শয়তানি হাসি। আজব, আজ এত হাসার কি আছে? সুমাইয়া রুহানির কানে ফিসফিসিয়ে বলল, শুনলাম আজকে নাকি কার ভাতার ফিরে এসেছে। এতক্ষণে রুহানির ধৈর্যের বাঁধ ভাঙল। কনুই দিয়ে গুথা মেরে বসল সুমাইয়াকে। আচমকা ব্যথায় সুমাইয়া আহ করে চিৎকার করে উঠল। সবাই থেমে গিয়ে তাকালো ওর দিকে। সুমাইয়া বলদের মতো হাসি দিল। রুহানি অস্বস্তিতে মাথা নিচু করে ফেলতে চাইল, কিন্তু চোখে চোখ পড়ে গেল উজানের সঙ্গে। উজান ইতিমধ্যেই তাকিয়ে আছে তার দিকে, আর তাকিয়ে ভ্রু নাচাল। রুহানি তড়িঘড়ি করে চোখ ফিরিয়ে নিল। বুকের ভেতরটা যেন আরো ধরফর করতে লাগল। এই লোকের সাথে তার কোনো কথা নেই। অনেক জ্বালিয়েছে সে তাকে। এবার সে জ্বালাবে। তাকে জ্বালাতে গেলেও তো আবার আরেক জ্বালা, কখন কি না কি হয়ে যায় দেখা গেল, আবার রাগ করে উধাও হয়ে গেল। কি এক জ্বালার ভেতরে পড়ল সে, সব দিক দিয়ে জ্বালা, জ্বালা আর জ্বালা। শুধুই জ্বালা। চোখ মুখ কুঁচকে গেল তার। সুমাইয়া আর রুহানির প্রথম পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে উজান আর তুহিন। গাড়ি চালাচ্ছে উজান, পাশে তুহিন। পেছনের সিটে পাশাপাশি বসেছে রুহানি আর সুমাইয়া। দুই বোনের মনে চাপা উত্তেজনা কাজ করছে। প্রিপারেশন তাদের অনেক ভালো হয়েছে, এখন দেখার পালা প্রশ্ন কেমন আসে। উজানের হাত দৃঢ়ভাবে স্টিয়ারিংয়ে। ড্রাইভ করার সময় তার চোখে সেই স্বভাবসিদ্ধ শান্ত গম্ভীর হয়ে আছে। গাড়ি পার্ক করে একদম হোলের সামনে পর্যন্ত আগিয়ে দিল তারা। উজানকে দেখে রুহানির ক্লাসের অনেকে কানাঘুষা করা শুরু করল। রাতে ধরা খেয়ে বিয়ে হয়ে গেছে। সেই বরকে নিয়ে আবার কলেজে আসতে হয়। কি লজ্জাহীন মেয়ে। একটুও ভয় নেই, লজ্জা নেই। আবার অনেকে বলছে ছেলে সুন্দরী আছে। এমন ছেলের সাথে খেয়ে বিয়ে করা কোনো দোষের না। সুন্দর ছেলে বলেই তো এর সাথে রাত কাটাচ্ছে এই মেয়ে। মেয়েরই সুবিধা হলো এত সুন্দর একটা বর পাইছে। অনেক কথাই রুহানির কানে আসলো। প্রতিটি শব্দ তীরের মতো গেঁথে বসছে তার বুকে। তবুও সে মুখ তুলে তাকালো না, কোনো প্রতিবাদও করল না। ঠোঁট শক্ত করে বন্ধ করে নিল, চোখ নামিয়ে রাখল মাটির দিকে। ভিতরে ভিতরে বুকের ভেতরটা কেঁপে উঠছে, গলার ভেতরটা শুকিয়ে আসছে, কিন্তু বাইরে থেকে মনে হলো সে যেন কিছুই শোনেনি। সবার চোখে, সবার কথায় সে অপরাধী। অথচ দোষ কি শুধু তার? কেন শুধু তাকেই নিয়ে বিদ্রুপ? রুহানির মনে হলো, যদি পারত তবে কান দুটো বন্ধ করে দিত, কিংবা পালিয়ে যেত এই ভিড় থেকে। কিন্তু সে নিজেকে সামলে নিল। না, কান্না দেখানো যাবে না। দুর্বলতা দেখানো যাবে না। ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শক্ত করল। জীবনে আরো কত কিছুই না সহ্য করতে হবে। হোলের দরজার সামনে দাঁড়িয়ে থাকা উজানের দিকে এক ঝলক তাকালো রুহানি। শান্ত, অচঞ্চল মুখে যেন তার জন্য অদৃশ্য এক আড়াল তৈরি করে রেখেছে উজান। চোখের দৃষ্টি বিনিময় হলো এক মুহূর্তের জন্য, সেই দৃষ্টিতেই রুহানি একটু সাহস পেল। হোলি ঢোকার সময় ভেতরে ভেতরে নিজেকে বলল, মানুষের কথা শুনে ভেঙে পড়লে চলবে না, রুহানি। কিন্তু যতই মনকে বোঝানো হোক না কেন, নারী মন কি তা বোঝে। বিদেশ থেকে ফেরার সময় উজান সবার জন্য গিফট এনেছিল। বিকেলের দিকে সবাইকে একে একে ডেকে যার যা প্রিয়, যার যা পছন্দ, তাকে সেটা হাতে তুলে দিল। বাবা, মা, চাচা, চাচি, ছোট ভাই বোন কেউ বঞ্চিত রইল না।
এক কোণায় দাঁড়ানো রুহানি অপেক্ষা করতে থাকলো কখন উজান তাকেও দিবে, কিন্তু সবার দেওয়া হয়ে গেলেও তাকে দিল না। সে খুব অবাক হলো। উজান রুহানির দিকে একবারও তাকালো না। সবার হাসির ভিড়ে রুহানির বুকের ভেতরটা হঠাৎ শূন্য শূন্য লাগতে শুরু করলো। চোখের কোণে প্রশ্ন ভেসে উঠল, তার জন্য কি কিছুই নেই? দেখা গেল রুহানির প্রশ্ন হামিদা করে দিলেন। উজান, রুহানির গিফট কোথায়? সবার চোখ চলে গেল উজানের দিকে। উজান গম্ভীর কণ্ঠে বলল, নেই। কথাটা এতটাই ছোট, কঠিন ছিল যে ঘরের বাতাস হঠাৎ থেমে গেল। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল উজানের দিকে। উজান আর কিছু না বলে সোজা সেখানে থেকে উঠে চলে গেল। রুহানির বুকের ভেতরটা কেঁপে উঠল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। ঠোঁট কাঁপল। এক মুহূর্তও আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। বুক ভরা অভিমান নিয়ে এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে শুয়ে পড়ল বিছানায়। চোখ থেকে টুপটাপ করে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুবিন্দু। রাত প্রায় 10টা বাজে। বিছানায় বসে পড়ছিল রুহানি। ঠিক তখনই দরজাটা খুলে উজান ভেতরে ঢুকল। রুহানি আর চোখে এক ঝলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। উজান কিছু না বলে সোজা গিয়ে ড্রয়ার টেনে খুলল। ভেতর থেকে একটি ব্যাগ বের করল। ধীর পায়ে এসে রুহানির সামনে দাঁড়িয়ে ব্যাগটা এগিয়ে ধরল। রুহানি অবাক দৃষ্টিতে তাকালো ব্যাগের দিকে, তারপর প্রশ্নবোধক চোখে উজানের দিকে। উজান ইশারা করল ব্যাগটা নিতে, কিন্তু রুহানি মুখ ফিরিয়ে নিল। নেবে না সে এটা। হঠাৎই উজান ধমকে উঠল, নিতে বলছি না তোকে। আচমকা ধমকে রুহানির বুক কেঁপে উঠল। শুরু হয়ে গেছে এই লোকের ধমকাধমকি। আস্তে হাত বাড়িয়ে ব্যাগটা নিল, কিন্তু খুলল না। পাশে রেখে দিল। উজান ভ্রু কুঁচকে বলল, ওটা খোল। অনিচ্ছা সত্ত্বেও রুহানি ব্যাগ খুলে ভেতর থেকে একটি ছোট জুয়েলারির বাক্স বের করল। বাক্সটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে রাখা আছে অপূর্ব এক নেকলেস সেট। সাদা পাথরে ঝলমল করছে। সাথে রয়েছে ছোট্ট দুল। আলোয় ঝিকমিক করতে করতে চোখ ধাঁধিয়ে দিল। রুহানি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল উজানের দিকে। এটা কোনোভাবে ডায়মন্ডের না তো? মনের প্রশ্ন করেই বসল সে। এটা কিসের? উজান হালকা গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল, ডায়মন্ডের। রুহানির চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। ডায়মন্ড? তার হাতে ডায়মন্ডের নেকলেস। মাথাটা ঘুরপাক খেতে লাগলো অবিশ্বাসে। বোকা বোকা ভঙ্গিতে প্রশ্ন করে বসল সে। এটা দিয়ে আমি কি করব? উজান মুহূর্তেই ভ্রুকুচকে তীক্ষ্ণ গলায় বলে উঠল, ভর্তা করে খা, গাধা। রুহানি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার জন্য এত দামি উপহার এনেছে উজান ভাই। উজান দেশে ফিরেছে শুনেই জয়নব বেগমও চলে এলেন মাহতাব বাড়িতে। প্রিয় নাতিকে চোখের সামনে দেখতে পেয়ে তার আনন্দের সীমা রইল না। বাড়িতে আজ ডাবল খুশির আমেজ। একদিকে উজানের ফেরা, অন্যদিকে নানির আগমন, সবাই মিলে হাসি আনন্দে ভরে উঠেছে চারপাশ। জয়নব বেগম সিদ্ধান্ত নিয়েছেন, রুহানির পরীক্ষা শেষ হলে তিনি সব নাতি নাতনিকে নিয়ে একসাথে ফিরবেন। চলবে।